হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো আরকি, ছোটখাটো আলোচনা আরকি, পর্যায় সারণী। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এসএসসি তে আমাদের হচ্ছে ৪র্থ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে টুকটাক একটু আলোচনা করব। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা শুরু করব কিভাবে? পর্যায় সারণীতে আমরা আসলে কি কি দেখতে পাই, পর্যায় সারণীর যে ইতিহাস সেগুলো, এবং পর্যায় সারণীতে যেসব ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে পর্যায় সারণীর ইতিহাস, সুবিধা, পর্যায় সারণী, ব্লক বিভাজন, আমরা কিভাবে পর্যায় সারণীর একটা মৌল আমাকে র্যান্ডমলি বলে দিলে আমরা সেই মৌলটা নিয়ে কিভাবে আলোচনা করতে পারবো সেটা দেখতে পারবো। তারপর পর্যায় সারণীতে মৌলের অবস্থান, পর্যায় সারণীর ব্যতিক্রম ও পর্যায়বৃত্তিক ধর্ম, সেই পর্যায়বৃত্তিক ধর্মগুলো নিয়ে আমরা টুকটাক আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা প্রথমে পারমাণবিক আকার, সেটা আমাদের বই আছে। এটা অ্যাটমিক রেডিয়াস। ঠিক আছে, এরপর আছে ধাতব ধর্ম, জারক বিজারক, যোজনী। যোজনী এগুলো ধাতব অধাতব ধর্ম, তারপর জারক বিজারক, যোজনী, এগুলো আমাদের বইয়ের টুকটাক আলোচনা নেই আর কি, এই কারণে এগুলো আপাতত স্কিপ করি। আমাদের মূলত যে জিনিসটা আছে এই তিনটা টপিক আছে: আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। তো আসো, আয়নীকরণ শক্তিকে আমরা বলি আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তিকে আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা, এই তড়িৎ ঋণাত্মকতার ইংলিশ হচ্ছে ইলেকট্রো নেগেটিভিটি। ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা আজকে টুকটাক আলোচনা করব। আচ্ছা, এরপর আসো আচ্ছা, এরপর পর্যায় সারণীর ইতিহাস। পর্যায় সারণীতে আমরা টুকটাক আগে পর্যায় সারণীটা কিভাবে, কারণ জিনিসগুলো ডেভেলপ একদিনে হয়নি, জিনিসগুলো অনেক বছরের মানুষের তপস্যার ফল এটা। তো জিনিসগুলো যেহেতু একদিনে ডেভেলপ হয়নি, বর্তমান পর্যায় সারণীতে আমরা যেই অবস্থা দেখতে পাই, সেই অবস্থায় আমরা মোট মৌল কয়টা দেখতে পাই? 118টি। 118টি মোট মৌল। আচ্ছা, এই 118টি মৌলের মধ্যে আমরা আপাতত এখন আমরা যেটা দেখছি, পর্যায় সারণীর মোটামুটি কতগুলো মৌলের অবস্থান আছে, পর্যায় সারণীতে কতগুলো মৌল আছে, এই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর এখানে এটাকে যদি আমরা ভাগ করি, পর্যায় সারণীতে 94টি ধাতু বা মেটাল, যেটাকে আমরা বলি 94টি মেটাল রয়েছে। অধাতু আছে কয়টা? অধাতু আছে 18টি। আর উপধাতু, অধাতু যেটাকে আমরা বলি নন মেটাল, আর উপধাতু 6টি। আচ্ছা, এখন এখানে একটা কনফিউশন আছে, যে কনফিউশন অনেকে এই ধাতু যেগুলো আছে সেটাকে বলে 93টা, আর যে অপধাতু বা উপধাতু আছে সেটা বলে 7টা। এইটা একটু ডিফার করে আর কি। তো যাই হোক, এখন আমাদের বইয়ে 94টা আছে, আমরা 94 হিসাবেই পড়বো। আচ্ছা, এখন দেখো, অধাতুকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তিনটা ভাগ কি কি? একটা আমাদের ধাতুর যে তরল বা গ্যাসীয় বা যে লিকুইড আকারে আছে, সেই তিনটা ভাগ আর কি। এখন এই 18টা মৌলের মধ্যে আমার 11টি মৌল আছে কঠিন অবস্থায়, তরল অবস্থায় একটি, এবং গ্যাসীয় অবস্থায় 6টি।
ঠিক আছে। আচ্ছা, এখন এই পর্যায় সারণীতে আমাদের হচ্ছে একটাই তরল পদার্থ আছে, মানে অধাতু হিসেবে একটাই তরল, সেই তরলটাকে ব্রোমিন। ঠিক আছে, Br2। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখে নিই যে এই যে উপধাতু বা অপধাতু বলি, এই উপধাতু বা অপধাতু কয়জন আছে। এই উপধাতু আর অপধাতু আছে আমার বোরন, আর্সেনিক, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আর হচ্ছে সিলিকন। এগুলো আছে আমার হচ্ছে উপধাতু বা অপধাতু যেটা বলি, এটাকে আমরা হচ্ছে ইংলিশে বলি মেটালয়েড। আচ্ছা, এখন এই যে কতগুলো গ্যাসীয় অবস্থায় আছে এবং হচ্ছে, আচ্ছা এর মধ্যে আমরা আরেকটা ছোট্ট টপিক দেখে নিই। এর মধ্যে আমার পর্যায় সারণীতে কতগুলো ডাইঅ্যাটমিক মৌল আছে। ডাইঅ্যাটমিক মৌলগুলো আমাদের দরকার, যেগুলাকে আমরা বলি হচ্ছে গিয়ে দ্বিপারমাণবিক। দ্বিপারমাণবিক মৌল কারা কারা? দ্বিপারমাণবিক মৌল যদি আমরা দেখতে চাই, দ্বিপারমাণবিকে আছে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এর মধ্যে আমাদের যা আমরা দেখতে পাই, এর মধ্যে সবগুলোই মোটামুটি আমাদের কি লিকুইড, সরি গ্যাসিয়াস। এর মধ্যে ব্রোমিন একমাত্র হচ্ছে লিকুইড এবং আয়োডিন সলিড। ঠিক আছে। আচ্ছা, এগুলো গেল। এরপর আসো আমরা হচ্ছে এগুলো একটু ছোটখাটো ভাবে খাতায় তুলে নাও, এগুলো পরবর্তীতে একটু কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমরা পর্যায় সারণীর পরবর্তী যে জিনিসটা দেখতে পারি, পর্যায় সারণী নিয়ে আমাদের সর্বপ্রথম কাজ করেছিলেন আসলে অ্যান্টনি ল্যাভোইসি। তো ল্যাভোইসি নিয়ে আমাদের হচ্ছে গিয়ে বইয়ে তিনি কোনো পর্যায় সূত্র দেন নাই, তিনি জাস্ট কি করছিলেন, তিনি হচ্ছে দুইটা মানে ধাতু আর অধাতু এই দুইটা জিনিসকেই উনি পৃথক করছিলেন, আর তেমন কোনো কাজ করেননি। কিন্তু এইটাই হচ্ছে পর্যায় সারণীর প্রথম যে আমরা মানে চলা শুরু করি, সেই চলা শুরু করার হচ্ছে প্রথম ওয়েটা হচ্ছে এই পর্যায় সারণীতে ল্যাভোইসিয়ের সূত্রটা। আচ্ছা, তার কোনো পর্যায় সূত্র নাই, কিন্তু সে অ্যাকচুয়ালি তৎকালীন সময় 33টা মেটাল ছিল, 33টা মৌল ছিল। এই 33টা মৌলকে সে হচ্ছে মেটাল আর নন মেটাল হিসেবে ভাগ করে। আচ্ছা, এরপর ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। এই ত্রয়ী সূত্রটাতে আসলে কি বলা হয়েছে, ডোবেরাইনার তার ত্রয়ী সূত্রতে যেটা বলছেন যে দুইটা আমরা যদি পারমাণবিক ভর অনুসারে তিনটা মৌল নেই, তিনটা মৌল নেয়ার পরে র্যান্ডমলি তিনটা মৌল নেওয়া যাবে না, আবার যেটা মিল থাকতে হবে, বৈশিষ্ট্যের মিল থাকা লাগে। তো এখন প্রথম আর তৃতীয় মৌলের ভরের যোগফলের যে গড়টা মানে দুই দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো, সেটাকে আমরা বলি ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটার একটা ভালো উদাহরণ যেটা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম। এই এই কয়েকজনের সাথে এই যে এই চারজনের মধ্যে বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় না, এই তিনজনের মধ্যে যে বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। এখন বৈশিষ্ট্যের মিল আমরা হচ্ছে লিথিয়ামের ভর সংখ্যা কত ভাইয়া? লিথিয়ামের ভর সংখ্যা হচ্ছে 7, সোডিয়ামেরটা আমার নির্ণয় করতে হবে, এবং আমরা পটাশিয়ামেরটা কত জানি, 39। তো 7 যোগ 39 ডিভাইডেড বাই 2 কত আসে? 23। ঠিক আছে, এইটা আমার কিসের ভর? সোডিয়ামের ভর। ঠিক আছে। তো এইভাবে আসলে জিনিসটা প্রথম তিনি হচ্ছে গিয়ে ডোবেরাইনার তার এই ত্রয়ী সূত্রের মাধ্যমে এই জিনিসটা তিনি প্রথমে বোঝাতে চেয়েছিলেন। এরপরে ডোবেরাইনারের পরে আরো কয়েকজন মানুষ কাজ করে। এই কাজ করাটার পরে যাকে আমরা দেখতে পারি নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ড উনি হচ্ছে একজন ব্রিটিশ সায়েন্টিস্ট ছিলেন। তো উনি সর্বপ্রথম হচ্ছে এই পর্যায় সারণীর মধ্যে মানে উনার পথ চলাটাতেই আমরা সর্বপ্রথম দেখতে পাই যে পর্যায় সারণীতে আমরা যেই সব হচ্ছে গ্রুপ মেটারিয়াল যে সব ভাগ করা হয়, এইটা সর্বপ্রথম এইখানে দেখা যায়। আচ্ছা, আরেকটা ছোট্ট কথা বলে নিই, এখানে
আমরা যে পর্যায় সূত্রগুলা পড়তেছি না, এই পর্যায় সূত্র এখন পর্যন্ত আমরা এতক্ষণ যতটুকু আলোচনা করলাম, এতক্ষণ পর্যন্ত পারমাণবিক সংখ্যার কোনো আবিষ্কার হয়নি। পারমাণবিক সংখ্যার আবিষ্কার আরো কিছুদিন পরে হবে। এখন পর্যন্ত তারা যা কিছু কথা বলতেছে, সব কোনো কথাগুলোই কি বলতেছে, তারা বলতেছে পারমাণবিক ভর হিসেবে। আচ্ছা, দেখো কি বলছে, মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌল পরপর তাদের ধর্মের মিল দেখা যায়। এই অষ্টম মৌল পরপর ধর্মের আবার রিপিটেশন হয়, কন্টিনিউয়াস রিপিটেশন হয়। এই রিপিটেশনটাকেই আমাদের বলা হয়েছে যে এইটা নিউল্যান্ডের অষ্টক সূত্র। এটা হইতেছে ইভেন এই নামটা যে অক্টেভ, এটা হইতেছে ওই কিছুটা মানে গানের মতো আর কি, সারে গামা পাধা নিসা, এটা যেমন কন্টিনিউ হয় আবার অষ্টম পরপর এটা আবার রিপিটেশন হয়, এটাও হচ্ছে উনি এইভাবে অষ্টক সূত্র প্রণয়ন করছে, যদিও এটা না আসলে। তো এইটা রিপিটেশনটাকে সে আসলে অষ্টক সূত্র হিসেবে মেনশন করছেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে একটু দেখি দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ের মৌল কারা কারা আছে? দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। এখনো এই নিয়নটাকে আমরা আনতে পারবো না, এই নিয়নটা এখন পর্যন্ত ইন্ট্রোডিউস হয়নি। আচ্ছা, এখন এরপর আমরা কি দেখতে পাই? তৃতীয় পর্যায়ের মৌলগুলো যেগুলো আমরা দেখতে পাই সেগুলা কি কি? সেগুলো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফ্লোরিন। আচ্ছা, এই যে আমরা দেখতে পাইতেছি না যে অষ্টম মৌল পরপর একটা বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। এই যে লিথিয়ামের সাথে সোডিয়ামের মিল আছে, বেরিলিয়ামের সাথে বোরন, ম্যাগনেসিয়াম, বোরনের সাথে অ্যালুমিনিয়াম, কার্বনের সাথে সিলিকন, নাইট্রোজেনের সাথে ফসফরাস, অক্সিজেনের সাথে সালফার এবং হচ্ছে ফ্লোরিনের সাথে ক্লোরিনের মিল পাওয়া যায়। এই যে এই মিলটাই উনি সর্বপ্রথম খেয়াল করেন। আচ্ছা, এইগুলা যখন এইগুলা নিয়ে কথা হইতেছে, তো এর মধ্যে উনি কিন্তু এই জিনিসগুলা আলোচনা করছেন আর কি, যে এইটাতে সর্বপ্রথম আমরা এই ধারণায় ডেভেলপ করতে পারি যে আস্তে আস্তে আমরা কিসের দিকে যাইতেছি? গ্রুপ বিভাজনের দিকে যাইতেছি। আচ্ছা, এই আরেকটা জিনিস মনে রাখবা, উনি হচ্ছে 1864 সালে উনার এই অষ্টক সূত্র প্রদান করেন। 1864 সালে, এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে, তারপরে আমি তোমাদের এগুলা হচ্ছে পরে দেখাই দিচ্ছি। আচ্ছা, এই গেল। এরপর পরে আমরা কোথায় যেতে পারি? এরপর আসছে সবশেষে মেন্ডেলিফ। এখন মেন্ডেলিফকে কেন পর্যায় সারণীর জনক বলা হয়? এই ভদ্রলোক তার জীবনের প্রায় 40টা বছর এই জিনিসটা নিয়ে কাজ করছেন। ঠিক আছে, ইভেন সে হচ্ছে, আমরা জানি মেন্ডেলিফ তার পর্যায় সূত্র দেন কত সালে? 1869 সালে। এর আগেও মানে এর পরেও উনি এই জিনিসটা আবিষ্কার করে থাইমা থাকেননি যে আচ্ছা ঠিক আছে বের করছি, ঠিক আছে শেষ, আমার একটা পর্যায় সূত্র আসছে, শেষ। এই জিনিসটা উনি এখানে থাইমা থাকেন নাই। উনি পরবর্তীতে কি করছেন? 1970 সালে, 71 সালে মোটামুটি 3বার তার পর্যায় সূত্র পরিবর্তন করছেন। মেজর পরিবর্তন আসছে এই 3টা বছরে। এরপরেও পর্যায় সূত্রগুলা কন্টিনিউয়াসলি পরিবর্তন হইতেছিল। ঠিক আছে, উনি যতদিন এই জীবন দশায় ছিলেন ততদিন উনি হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস এটা চেঞ্জের ভিতরেই ছিলেন। আচ্ছা, এখন মেন্ডেলিফের আরেকটা বৈশিষ্ট্য ছিল। মেন্ডেলিফের তখন যেই মৌলগুলো আবিষ্কার ছিল, তৎকালীন সময় 63টা মৌল আবিষ্কার হয়েছিল। কয়টা? 63টা। এই 63টা মৌল নিয়ে তিনি পর্যায় সারণী তৈরি করছেন, কিন্তু পর্যায় সারণীর মাঝখানে সে কয়েকটা জায়গা ফাঁকা রাখছিলেন। 4টা মৌলের জন্য তার জায়গা ফাঁকা ছিল এবং সেগুলাকে তিনি নামকরণ করে দিয়ে গেছেন, একা বোরন, এরকম ভাবে বিভিন্ন নামকরণ করে দিয়ে গেছেন যে বোরনের সিমিলারিটি কেউ একজন আসবে ওই জায়গাটায়। আচ্ছা, এখন পরবর্তীতে আমরা যখন পাওয়া গেছে যে আসলেই তো এই লোকটা যে এই কথাগুলা বলে গেছে, পরবর্তীতে ওই মৌলগুলা ওই জায়গাটায় রিপ্লেস করছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন এই পর্যায় সারণীতে আমরা যে পর্যায় সূত্রটা দেখতেছি মেন্ডেলিফের, উনি কি বলছেন? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে ক্রমানুসারে আবর্তিত হয়।
আচ্ছা, এই আবর্তিত যে হয় সেটা উনি সর্বপ্রথম এই যে আমরা প্রথমে কি করলো, ল্যাভোইসিয়ে ছিল, ল্যাভোইসিয়ে থেকে আস্তে আস্তে ল্যাভোইসিয়ে হচ্ছে 1789 সালে প্রথম হচ্ছে মৌল সমূহকে দুইটা ভাগে ভাগ করে। আচ্ছা, দুইটা ভাগে ভাগ করার পরে এরপরে যখন আসলো ডোবেরাইনার, ডোবেরাইনার প্রথম হচ্ছে তার ত্রয়ী সূত্র দিয়ে তিনি জাস্ট বোঝাইছেন যে ত্রয়ী সূত্রটাকে কিভাবে ভাঙতে পারি আমরা, মানে তিনটা মৌলকে আমরা কন্টিনিউয়াসলি, তখন কিন্তু আমাদের যে পর্যায় সূত্র বা হচ্ছে আমাদের কোনো সূত্র বা কোনো এলিমেন্টাল আমরা চেঞ্জ পাইনি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে গ্রুপ পর্যায় এগুলো পরবর্তীতে যখন আসছে, এই গ্রুপ পর্যায় এগুলো আমরা তখন পাইনি। এরপর যখন অক্টেভ রুল আসলো, নিউল্যান্ড অক্টেভ কথাটা মেনশন করলেন, অক্টেভ রুল যখন দিলেন তখন কি হলো, তখন আস্তে আস্তে এই যে গ্রুপ পর্যায় এগুলার বিভাজন শুরু হইতে থাকলো। এবং এর ঠিক কয়েক বছর পরে আমাদের এই ম্যান্ডেলিফ, ম্যান্ডেলিফ হচ্ছে দিমিত্রি ম্যান্ডেলিফ, উনি এই মহান সায়েন্টিস্ট উনি হচ্ছে কি করলেন, একটা পর্যায় সারণী আকারে সর্বপ্রথম পৃথিবীকে দেখাইলেন যে এইটা হইতেছে পর্যায় সারণী, ঠিক আছে। আচ্ছা, এইবার উনার পর্যায় সারণীতে আমরা যে আধুনিক পর্যায় সারণী দেখি, এই আধুনিক পর্যায় সারণীতে আমরা দেখতে পাইতেছি যে 18টা গ্রুপ আছে, 7টা পর্যায় আছে। তখনকার দিনে মানে উনার তখন এলিমেন্টসও কম ছিল এবং উনি এইভাবে হচ্ছে সাজান নাই। উনার কি ছিল, উনার ছিল 12টি পর্যায়। আর গ্রুপ সংখ্যা কয়টা ছিল, গ্রুপ সংখ্যা ছিল 8টি গ্রুপ। এই কয়েকটা জিনিস নিয়ে উনি হচ্ছে ওনার পর্যায় সারণী সর্বপ্রথম ডেকোরেট করেন, তৈরি করেন আর কি। আচ্ছা, এখন এই ডেকোরেশনের পরে তিনি কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকলেন করতে থাকলেন। এরপর কয়েক বছর পরে আমরা দেখব যে মোসেল 1913 সালে এই পর্যায় সূত্র মানে পারমাণবিক সংখ্যা দ্বারা পর্যায় সূত্র নতুন তৈরি করছেন। আচ্ছা, এখন মেন্ডেলিফের এই যে কথাটা না, মৌল সময়ের ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে পারমাণবিক মানে ভরের বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, এই আবর্তিত হওয়ার সাথে সাথে আমরা যেই সংশোধিত পর্যায় সূত্র বলি, এই সংশোধিত পর্যায় সূত্র এটার আরেকটা নাম হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র এটাকে আমরা মানে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র বলি, আধুনিক পর্যায় সূত্র বলি। এই মেন্ডেলিফের পর্যায় সূত্র, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র এবং নিউল্যান্ডের অষ্টক সূত্র এবং মেন্ডেলিফের সংশোধিত সূত্র, এই চারটা সূত্র যে এতক্ষণ কথা বললাম টুকটাক, এই চারটা সূত্র পরীক্ষার মধ্যে আসে 1 নাম্বারের কোশ্চেনে, যে হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র লেখো, মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র লেখো, তারপর হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র লেখো, নিউল্যান্ডের অষ্টক সূত্র লেখো। এগুলো সাধারণত 1 মার্কে আসে। এরপরে আসো, আমরা হচ্ছে এই যে এখানে মোটামুটি সব একসাথে এমসিকিউ আকারে কিভাবে কিভাবে কোনটা কত সালে কি আসছে সেটা দেখানো হয়েছে। তো আচ্ছা, ল্যাভোইসিয়ে, ল্যাভোইসিয়ে এই মানুষটা হচ্ছে এখানে যাদের যাদের দেখতে পাইতেছি না আমরা, সবাই এখানে সবাই মোটামুটি সায়েন্টিস্ট, একজন বাদে। একজনকে, একজন হচ্ছে এই ল্যাভোইসিয়ে। আচ্ছা, এই মানুষটা সায়েন্টিস্ট ছিল না, এই মানুষটা হচ্ছে শখের বসে সায়েন্টিস্ট ছিল, ঠিক আছে। তো উনি ছিলেন ফ্রেঞ্চ গভর্নমেন্টের ট্যাক্স কালেক্টর। তো ওই ট্যাক্স কালেক্টিং এর পাশাপাশি তিনি হচ্ছে এই সব কাজ কর্ম করে বেড়াইছেন এবং পাশাপাশি এই ট্যাক্স কালেক্টিংই ওনার হচ্ছে জীবনে কাল হয়েছিলেন। ওনাকে হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের টাইমে তাকে গিলোটিনের মাধ্যমে হত্যা করা হয়। তো যাই হোক, উনার এইটা নিয়ে আরো কথা আছে। যাই হোক, এখন আপাতত আমরা এটা একটু স্কিপ করি। এখন এই ল্যাভোইসিয়ে কি করলেন, 33টা মৌল নিয়ে, এখানে একটু দেয়া নাই, 33টা মৌল নিয়ে উনি ধাতু আর অধাতু এই দুইটা ভাগে ভাগ করলেন, ধাতু একটা অধাতু একটা, ঠিক আছে। এরকম 33টা মৌলকে যে কোনটা ধাতু কোনটা অধাতু কোনটা ধাতু কোনটা অধাতু এরকম সর্বপ্রথম উনি ভাগ করলেন। এরপর আসি, বললাম যে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বা ট্রায়াড ল যেটাকে আমরা বলি, এই ট্রায়াড ল ডোবেরাইনার হচ্ছে দিলেন। এরপরে হচ্ছে নিউল্যান্ডের অক্টেভ রুল বা অক্টেভ ল যেটাকে আমরা বলি, এই অক্টেভ ল আসলো হচ্ছে কত সালে, 1864 সালে। এরপরে পরবর্তীতে কয়েক বছরের মধ্যেই আমরা মেন্ডেলিফের যে পর্যায় সূত্র পাই, এই মেন্ডেলিফের পর্যায় সূত্র আসে। আর 1913 সালে, আচ্ছা
এখন 1913 সালে যখন হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা আবিষ্কার হলো, যে আমরা জানতে পারলাম যে পরমাণুর ভিতরে প্রোটন আছে। এর আগে আমরা পুরাটাকে নিউক্লিয়াস হিসেবে কাউন্ট করতাম, যে পরমাণুর ভিতরে কি আছে, ইলেকট্রন আর নিউক্লিয়াস, এটা ছাড়া আমরা তেমন কিছু জানতাম না। তো এইটার পরে 1913 সালে মোসেল হচ্ছে আধুনিক পর্যায় সূত্র প্রদান করেন। আধুনিক পর্যায় সূত্র এইবার এতদিন পরে আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যার সাথে আমরা ইন্ট্রোডিউস হইলাম। এতদিন যত কথা বলা হয়েছে সবগুলাই হচ্ছে পারমাণবিক ভরের বেসিসে সাজানো হয়েছে। এই প্রথম পারমাণবিক সংখ্যাটাকে আনা হইলো সবার সামনে। এরপরে কয়েক বছর পরে আইইউপ্যাক এইটা বাতিল করলো, প্রায় হচ্ছে এখান থেকে 200 বছর, ল্যাভোইসিয়ে থেকে প্রায় 200 বছর পরে, মোটামুটি অ্যাপ্রক্সিমেট 200 বছরই ধরা যায় আর কি। 200 বছর পরে আমরা পর্যায় সারণীতে আইইউপ্যাক এইটার, আচ্ছা আইইউপ্যাক এর ফুল ফর্ম মাঝে মধ্যে আসে, এটা হচ্ছে আইইউপ্যাক এর ফুল ফর্ম। এই আইইউপ্যাক এর ফুল ফর্মটা আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় আসে। আচ্ছা, এইটা হচ্ছে তোমরা তুলে নাও, তুলে নেওয়ার থাকলে তুলে নাও, বা হচ্ছে এই জিনিসটা হচ্ছে দেখা লাগবে, এই জিনিসটা হচ্ছে দেখে তোমরা হচ্ছে আশা করা যায় তোমরা পারবা। ঠিক আছে, এই জিনিসটা সাধারণত হচ্ছে এমসিকিউ তে আসে, এমসিকিউর জিনিসপত্র এই সব একসাথে দেয়া আছে, এই জিনিসটা হচ্ছে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আপাতত এত যা জিনিসপত্র ছিল এগুলো নিয়ে আধুনিক পর্যায় সারণী, যে যত মানে এই পর্যন্ত যা আসলো সবগুলো নিয়ে আমাদের আলোচনা শেষ। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস একটু লাগবে, এই জিনিসটা আমাদের মাঝে মধ্যেই আসে, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের বর্তমান পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে কয়টা গ্রুপ কয়টা কলাম আছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখব, যে গ্রুপ আছে কয়টা, পর্যায় পর্যায় বলতেছি পর্যায় আছে কয়টা, তারপর হচ্ছে সারণী আছে কয়টা, এই সব জিনিসপত্রগুলো আমাদের একটু দেখা লাগবে। ঠিক আছে, আচ্ছা এইখানে আরেকটা জিনিস ভালো করে দেখে নাও, এখানে আমরা প্রথম গ্রুপ, সেকেন্ড গ্রুপ, এখানে এই যে এই জিনিসটা আছে না, এই পুরাটারে আমরা হচ্ছে গিয়ে ব্লক বলতেছি। এই যে এই দুইটা জিনিস নিয়ে, গ্রুপ 1 আর গ্রুপ 2, এই জিনিসটা নিয়ে আমার কি তৈরি হয়, সেটা হচ্ছে এস ব্লক। এস ব্লক কেন এস ব্লক বলতেছি, কারণ এদের সবগুলার ইলেকট্রন বিন্যাস করে দেখবো আমরা। ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে সবার লাস্টেই হচ্ছে, সর্বশেষ ইলেকট্রন যেটা, সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে। এই এস অরবিটালে প্রবেশ করার জন্য আমরা এদেরকে বলতেছি এস ব্লক মৌল। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের হচ্ছে এইখানে এই যে এইগুলাকে, এই বরাবর এই যে এই মার্কিং বরাবর আমরা যেটুকু দেখতে পাই সেটা হচ্ছে পি ব্লক মৌল। ঠিক আছে, আর এইখানে যা দেখতে পাইতেছি সেটা হচ্ছে ডি ব্লক, আর এটা হচ্ছে এফ ব্লক মৌল। একটু আগে আমি যতগুলা হচ্ছে মৌলের কথা বললাম, এই যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, এই ছয়টাকে আমরা বলতেছি উপধাতু। একটু আগে যেটা যেটা লেখানো হয়েছিল সেটা হচ্ছে উপধাতু। অনেকে একে উপধাতু হিসেবে বিবেচনায় আনে, অনেকে আনে না, এই কারণে এটা আপাতত আমাদের বইয়ে নাই। সুতরাং আমরা এটাকে উপধাতু ধরতে পারো বা নাও পারো, এটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, বইয়ে নাই সুতরাং আমরা ধরবো না, আপাতত একটু কি হিসাব। আচ্ছা, এরপর প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা আলাদা আলাদা আইডেন্টিটি আছে, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এক এক রকম ভাবে এক এক ভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই জিনিসগুলা আমরা এরপরে একটু দেখি। আচ্ছা, গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা কি বলতে পারি?
গ্রুপ ওয়ান এর মৌলগুলোকে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু, ঠিক আছে, গ্রুপ ওয়ান এর মৌলগুলোকে আমরা বলবো হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতুর সাথে এটার ইংলিশ ফর্মটা আমরা যদি বলি অ্যালকালি মেটাল। আচ্ছা, গ্রুপ টু। গ্রুপ টু এর মৌলগুলোকে আমরা কি বলবো? গ্রুপ টু এর মৌলগুলোকে আমরা বলবো হচ্ছে মৃৎক্ষার ধাতু বা অ্যালকালাইন মেটাল। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে গ্রুপ থ্রি আসলে লাগে অনেকে। আচ্ছা, গ্রুপ থ্রিটা পরবর্তীতে জানবা, আমি এখানে লেখাই দিতেছি না। গ্রুপ থ্রি এর মৌলগুলোকে আমরা বলি হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আর আপাতত এখানে কিছু লাগতেছে না। একটু আগে এই যে আমরা গ্রুপ ওয়ান এর মৌলগুলোকে আমরা কি বলতেছি? গ্রুপ ওয়ান এর মৌলগুলোকে বলতেছি আমরা ক্ষার ধাতু। এরা কেন ক্ষার ধাতু বলা হয়? এরা পানির সাথে যখন এদেরকে মেশানো হয় বা রিয়েকশন করে, তখন পানির সাথে রিয়েকশন করে এরা হচ্ছে ক্ষার উৎপন্ন করে। এই কারণে এদেরকে হচ্ছে ক্ষার ধাতু বলতেছি। এবং গ্রুপ টু এর মৌলগুলা ক্ষারীয় দ্রবণ তৈরি করে, এই কারণে আমরা হচ্ছে এদেরকে মৃৎক্ষার ধাতু বলতেছি। আচ্ছা, এই যে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের আর এই সব জিনিস নিয়ে তেমন কোনো আলোচনা নাই। আবার গ্রুপ 15 থেকে আমরা একটু দেখি। আচ্ছা, এরপর গ্রুপ 15 এর মৌল। গ্রুপ 15 এর মৌলগুলোকে আমরা কি বলতেছি? গ্রুপ 15 এ কারা কারা আছে? গ্রুপ 15 এ নাইট্রোজেন আছে, এই যে এখানে দেখেন, নাইট্রোজেন, ফসফরাস, এরা আছে, আর্সেনিক আছে। এরা কি করে? এরা হচ্ছে শ্বাসরোধকারী। শ্বাসরোধকারী, এই কারণে এদেরকে আমরা বলি হচ্ছে নিক্টোজেন। শ্বাসরোধকারী নিক্টোজেন। এই ইংলিশ বানানটা, যারা হচ্ছে ইংলিশ ভার্সনে আছো তারা হচ্ছে ইংলিশ বানানটা একটু দেখে নিও। নিক্টোজেন বলতেছি আমরা এদের। ওকে, আচ্ছা, এরপরে আহ দেখলাম এরপর আছে আমাদের গ্রুপ 16। গ্রুপ 16 এ কি আছে? অক্সিজেন, সালফার। এই অক্সিজেন সালফারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, মানে এরা হচ্ছে সবসময় আকরিক হিসেবে থাকে। আচ্ছা, নিক্টোজেনের আরেকটা বৈশিষ্ট্য আমি বলে রাখি, নিক্টোজেন এরা হচ্ছে শ্বাসরোধকারী। এদেরকে শ্বাসরোধকারী মৌলও বলা হয়, ঠিক আছে। এরা যখন বায়ুর উপস্থিতিতে থাকবে বা হচ্ছে বিভিন্ন অক্সাইডাইজেশন করবে, তখন দেখবা এটা হচ্ছে শ্বাস আটকানোর ব্যবস্থা করে দিবে আর কি। আচ্ছা, এরপর গ্রুপ 16 এ আসি। গ্রুপ 16 এ কারা কারা আছে? অক্সিজেন, সালফার। এবং অক্সিজেন আর সালফারের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এদেরকে আকরিক হিসেবে পাওয়া যায়। এদেরকে আমরা আকরিক আকারে পাই। এই আকরিক আকারে পাওয়ার জন্য এদেরকে আমরা বলি হচ্ছে চ্যালকোজেন। গ্রুপ 16 এ যারা আছে তাদেরকে আমরা বলি চ্যালকোজেন, ঠিক আছে। আচ্ছা, গেল গ্রুপ 16। এরপর সবাই জানি গ্রুপ 17 এ কারা আছে? গ্রুপ 17 এর মৌল সমূহকে আমরা কি বলতেছি? হ্যালোজেন। হ্যালোজেন। আর গ্রুপ 18 এ যারা আছে, আচ্ছা, হ্যালোজেনের আরেকটা বৈশিষ্ট্য কি? হ্যালোজেনের বৈশিষ্ট্য হচ্ছে এরা সমুদ্রের লবণ উৎপাদনকারী, বা এক কথায় লবণ উৎপাদনকারী মৌল হিসেবে আমরা হ্যালোজেনকে চিনি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এরা যারা যারা আছে এদেরকে আমরা হচ্ছে হ্যালোজেন বলি। আচ্ছা, এরপরে দেখো গ্রুপ 18 এ। গ্রুপ 18 এ কারা কারা আছে? গ্রুপ 18 এ এদের মৌলগুলোকে আমরা কি বলি? নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস, ঠিক আছে। আচ্ছা, এইগুলো গেল আমাদের হচ্ছে পর্যায় সারণীতে কতগুলো মৌল ছিল, কতগুলো মৌলকে বিভিন্ন গ্রুপের যে সব মৌলগুলো আছে এই মৌলগুলোকে আমরা কি কি নামে ডাকি, কি কি নামে পরিচিত এরা আমাদের কাছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই। আচ্ছা,
এইখানে আমরা একটু আগে কথা বললাম না যে ব্লক, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এই ব্লকগুলা কি? ব্লকগুলো আবারও একটু রিপিট করতেছি। ব্লকগুলো হচ্ছে সর্ববহিঃস্থ শক্তি স্তরের ইলেকট্রনটা যেখানে প্রবেশ করতেছে, কোন অরবিটালে প্রবেশ করতেছে সেই অরবিটালটারে হিসেবে আমাদের নামকরণ করা হয়েছে। যে যারা যারা এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা বলি এস ব্লক মৌল, যারা যারা পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা বলি হচ্ছে পি অরবিটালের মানে পি ব্লক মৌল, যারা যারা হচ্ছে ডি অরবিটালে প্রবেশ করে শেষ মানে সর্ববহিঃস্থ ইলেকট্রনটা যেটা মানে লাস্ট ইলেকট্রন যেটাকে আমরা বলতেছি, এই লাস্ট ইলেকট্রনটা যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে আমাদের ডি ব্লক মৌল, লাস্ট ইলেকট্রনটা যদি এফ অরবিটালে প্রবেশ করে তাহলে সেটাকে আমরা বলতেছি এফ ব্লক মৌল। এর মধ্যে আচ্ছা, এখানে এস ব্লক, এস ব্লক মৌলে, এস ব্লকে কতগুলো মৌল আছে এই জিনিসটা মাঝে মধ্যে আসে। 14টি মৌল আছে এস ব্লকে। কয়টা মৌল আছে? হ্যাঁ, 14টি। পি ব্লক, পি ব্লকে আমার মৌল আছে 36টি। বি ব্লক, ডি ব্লকে আমার মৌল সবচেয়ে বেশি 41টি। আর হচ্ছে এফ ব্লক, এফ ব্লকে টোটাল মৌল হচ্ছে 27টি মৌল। ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের আপাতত কাজ। এরপরে আসো পর্যায় সারণী নিয়ে আরো কিছু কথা বলি। এখন এই তো গেল হচ্ছে গিয়ে গ্রুপগুলো নিয়ে কথা, এরপর হচ্ছে পর্যায় ধর্ম বা পর্যায়টা নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, আরেকটু কথা বলি। পর্যায় সারণীতে আমরা যেগুলো ভার্টিক্যাল বরাবর যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে বলি আমরা হচ্ছে গ্রুপ, আর পর্যায় সারণীতে হরিজন্টাল বরাবর মানে হচ্ছে হরিজন্টাল বরাবর যেগুলো আছে সেগুলোকে আমরা বলি পর্যায়। আচ্ছা, আধুনিক পর্যায় সারণীতে আমরা এরকম কি দেখতে পাই? 18টা গ্রুপ, 18টি গ্রুপ। আর পর্যায় কয়টা? পর্যায় হচ্ছে 7টি, 7টি পিরিয়ড বা পর্যায়। ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণীর কথাবার্তা। এখন আমরা হচ্ছে প্রত্যেকটা গ্রুপ নিয়ে তো আলোচনা করলাম যে প্রত্যেকটা গ্রুপ কাকে কি বলতেছে, কার কি নাম আছে। এরপর আমরা হচ্ছে পর্যায় যারা যারা আছে এই পর্যায় নিয়ে আমরা একটু কথা বলি। যে পর্যায়, প্রথম পর্যায়কে আমরা কি বলতেছি, দ্বিতীয় পর্যায়কে আমরা কি বলতেছি। আচ্ছা, প্রথম পর্যায়ে এটার থেকে একটা মজার জিনিস আছে। প্রথম পর্যায়ে কয়টা মৌল? 2টা মৌল। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে কয়টা মৌল? দ্বিতীয় পর্যায়ে আচ্ছা, এই যে এই গেল প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে কয়টা মৌল আছে? দ্বিতীয় পর্যায়ে আমার মৌল আছে 8টি। তৃতীয় পর্যায়ে আমার হচ্ছে মৌল 8টি। চতুর্থ পর্যায়ে আমার মৌল সংখ্যা হচ্ছে 18টি। পঞ্চম পর্যায়ে 18টি। ষষ্ঠ পর্যায়ে আমার মৌল সংখ্যা হচ্ছে 32টি। সপ্তম পর্যায়ে আমার মৌল সংখ্যা কতগুলো? 32টি। আচ্ছা, এই যে এই 32 এই জিনিসটা আসলে হচ্ছে আমরা জানি না। পরবর্তীতে যদি কখনো মৌল আবিষ্কার হয়, আপাতত আছে 32টা, পরবর্তীতে যদি কখনো মৌল আবিষ্কার হতে থাকে তখন এই পর্যায়ের সংখ্যা আস্তে ধীরে বাড়বে। আচ্ছা, এখন পর্যায় সারণীর এই যে এই প্রথম পর্যায় যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়। এটার আরেকটা নাম হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়। এই দ্বিতীয় আর তৃতীয় পর্যায়কে আমরা বলি আদর্শ পর্যায়। চতুর্থ আর পঞ্চম পর্যায়কে আমরা বলি দীর্ঘ পর্যায়। আর
পঞ্চম, ষষ্ঠ আর সপ্তমকে বলি আমরা অতি দীর্ঘ পর্যায়। আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে আপাতত আলোচনা। এখন এখানে আরেকটা জিনিস কি লক্ষ্য করা যায়? দুই, আট, আট, 18, 18, 32, এটাকে আমরা বলি হচ্ছে ম্যাজিক নাম্বার। যেমন ধরো পর্যায় সারণীতে আমরা যদি পর্যায় সারণীতে দুইটা মৌলকে যদি আমরা হচ্ছে এরকম ভাবে সাজাই, আচ্ছা, যেমন প্রথম পর্যায়ে প্রথম গ্রুপের মৌলগুলোকে লিখি লিখি আমরা। প্রথম গ্রুপের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো আমরা লিখতে থাকি। কে কে আছে? হাইড্রোজেন, লিথিয়াম, আচ্ছা, এখন এদের পারমাণবিক সংখ্যা আমরা কিভাবে জানতে পারবো? এই যে 2, 8, 8, 18, 18, 32, 32, এইভাবে আমরা হচ্ছে, যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। লিথিয়ামের কত? 3। কত আসলো? এই যে 2, 2 করে বাড়লো। এরপর সোডিয়ামের কত? সোডিয়ামের হচ্ছে 11, 11, এখানে কত করে বাড়লো? 8 করে বাড়লো। পটাশিয়ামের 19, আবার 8, এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, এই নাম্বারটাকেই আমরা বলতেছি হচ্ছে ম্যাজিক নাম্বার। ঠিক আছে, এই ম্যাজিক নাম্বারটা সম্পর্কে একটু আইডিয়া হলো। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী জিনিসগুলো আগাইতে থাকি। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, মানে পর্যায় সারণীতে কোনো মৌল যদি বিদ্যমান থাকে সেই মৌলটার আমরা অবস্থান কিভাবে নির্ণয় করব। সাপোজ আমাকে র্যান্ডমলি বলে দিল যে অমুক একটা মৌলর কথা বলে দিল, এখন এই মৌলটাকে আমরা কিভাবে নির্ণয় করব, এই মৌলের অবস্থান কোথায় আছে আমরা সেটা নির্ণয় করতে হবে। কোন পর্যায়ে আছে, কোন গ্রুপে আছে, সেটা আমার নির্ণয় করা লাগবে। কারণ ধরো তোমাকে হচ্ছে একটা লোকেশন দেওয়া হলো, এখন ওই সে কোথায় থাকতেছে, বা হচ্ছে একজনের নাম বলে দেওয়া হলো, এখন সে কোথায় থাকতেছে, সে তার বাসা বাড়ি কোথায় সেটা জানা যেমন জরুরি, ঠিক এরকম কেমিস্ট্রি পড়তে গেলে পর্যায় সারণীতে আমাদের মৌল সমূহের অবস্থানগুলো জানা হচ্ছে জরুরি। আচ্ছা, প্রথমে কি বলা হয়েছে? মৌল সমূহের মৌলের ইলেকট্রন বিন্যাসকে যেই কয়টি স্তরে ভাগ করা যায় সেটি তার পর্যায় সংখ্যাকে নির্দেশ করে। আচ্ছা, মৌলের ইলেকট্রন বিন্যাসকে আমরা যেই কয়েকটা স্তরে ভাগ করব সেটাই, মানে সর্ববহিস্থ স্তরটা, সোজা বাংলা হিসাব যে সর্ববহিস্থ শক্তি স্তর বা সব লাস্টে যেখানে থাকবে সেটাই হচ্ছে তার পর্যায়। যেমন আমরা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, আচ্ছা, আচ্ছা, এখন এখানে লাস্টের ইলেকট্রনটা কোথায় প্রবেশ করা হলো? লাস্টের ইলেকট্রনটা আমাদের এই যে 3 নম্বরে গেল না, এটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। অর্থাৎ সোডিয়ামের যদি আমরা পর্যায় সংখ্যাটাকে মেনশন করতে যাই, সোডিয়ামের পর্যায় কত হবে? সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। জাস্ট র্যান্ডম, এটা তোমরা জানো আশা করা যায়। এরপরে আসো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ। আচ্ছা, এস অরবিটালের ইলেকট্রনটাকে আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, মৌলে যখন এস অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করবে, এখন এইটা তোমরা পড়তে চাইলে পড়তে পারো। আমি আমার ভাষায় বলি যে এস অরবিটালে প্রবেশ করবে, এখন একটা ইলেকট্রন প্রবেশ করলো না দুইটা ইলেকট্রন প্রবেশ করলো? এই একটা ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে গ্রুপ 1 এর মৌল, আর দুইটা ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে গ্রুপ 2 এর মৌল। এস অরবিটালে, অবশ্যই এস অরবিটালে যদি একটা ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেটাকে আমরা বলতেছি মানে গ্রুপ 1 এর মৌল, আর এস অরবিটালে যদি দুইটা ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেটাকে আমরা বলতেছি গ্রুপ 2 এর মৌল। আচ্ছা, যেমন আমরা আবার হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। এখানে আর দেখাইলাম না। আচ্ছা, এই গেল। আচ্ছা,
এর মানে কি, এই যে একটা ইলেকট্রন প্রবেশ করলো না, এই একটা ইলেকট্রন প্রবেশ করার কারণে এর গ্রুপ কত, গ্রুপ হচ্ছে গ্রুপ একের মৌল। আচ্ছা, এরপরে আমরা যদি অন্য কোনো মৌলের কথা দেখতে পাই, যেমন গ্রুপ টু এ কে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কত 12। আচ্ছা, 3s2, এই যে লাস্টে হচ্ছে এই যে দুইটা ইলেকট্রন না, এর কারণে এই লাস্টের দুইটা এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকার কারণে আমরা এর গ্রুপ সংখ্যা বলতেছি কত, গ্রুপ 2 এর মৌল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এরপরে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ে আমরা হচ্ছে পি অরবিটালে। আচ্ছা, পি অরবিটালে যদি প্রবেশ করে তাহলে কি করতে হবে, আচ্ছা এটা একটু পড়ে নিও। আচ্ছা, আমি আমার ভাষায় বলতেছি যে পি অরবিটাল যদি যদি ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে তাহলে কি করতে হবে, তাহলে এস অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে, পি অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে এর সাথে হচ্ছে 10 যোগ করা লাগবে। এই 10 যোগ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে আমার পি অরবিটালে মানে পি ব্লকের মৌলর নির্দেশ করবে। এখন এটাতে কত গ্রুপ আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। যেমন একটা উদাহরণ দাও, যেমন হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি। অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম একটা পি ব্লকের মৌল। আচ্ছা, এর গ্রুপ কত হবে কিভাবে নির্ণয় করব, জাস্ট হচ্ছে এই যে শেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করলো না ভাইয়া, এই পি অরবিটালে প্রবেশ করার কারণে আমরা কি করতে পারি, এখন আমাদের পি অরবিটালের জন্য আমাদের কি করতে হবে, এই যে লাস্টের এস অরবিটালে আর হচ্ছে পি অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে তাদের যোগফল এর সাথে কত করতে হবে, 10 যোগ করতে হবে। এস অরবিটালে দুইটা ইলেকট্রন, পি অরবিটালে একটা, এরপর হচ্ছে 10, কত হলো, সরি, এস অরবিটালে দুইটা, আচ্ছা কত হলো 13। এই 13ই হচ্ছে আমার কি গ্রুপ নাম্বার, অর্থাৎ অ্যালুমিনিয়াম কয় নাম্বার গ্রুপের মৌল, অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নাম্বার গ্রুপের মৌল। আচ্ছা, এরপর এরকম আরো এক্সাম্পল তোমরা দেখতে পারো, চাইলে হচ্ছে সিলিকনেরটা দেখতে পারো, তারপর হচ্ছে এই গ্রুপ 15 এর যতগুলো আছে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো চাইলে টুকটাক। আচ্ছা, এরপরে ডি ডি অরবিটালে গেলে কি হবে, মানে সর্বশেষ ইলেকট্রনটা যদি আমার ডি অরবিটালে প্রবেশ করে তখন আমরা কি করতে পারি, ডি অরবিটালে প্রবেশ করলে আমাদের প্রথম কাজ হচ্ছে এস আর ডি এর যোগফল। আচ্ছা, এই জিনিসটা একটু আবার, আচ্ছা পর্যায় সারণী থেকে আমরা যদি একটু দেখি যে এস অরবিটালে যদি প্রবেশ করে তাহলে প্রথম এস অরবিটালে যদি একটা ইলেকট্রন প্রবেশ করে তাহলে গ্রুপ 1 এর মৌল, দুইটা ইলেকট্রন প্রবেশ করলে গ্রুপ 2 এর মৌল। এরপর আমরা কি করলাম, এস আর পি এর যোগ করলাম না পি অরবিটালের জন্য, এস যোগ হচ্ছে পি, এখন সিলিকনের হলে পি তে দুইটা ইলেকট্রন প্রবেশ করতেছে, দুইটা ইলেকট্রন প্রবেশ করার কারণে 2 যোগ দিব, আর মাঝখানে এখানে 10 যোগ দিতে হবে। এর মাধ্যমেই 10 যোগ করলেই আমরা পরবর্তী গ্রুপ নাম্বার যেটা আছে সেটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে ডি অরবিটালের জন্য কি হবে, ডি অরবিটালে এস আর ডি এর যোগফল, এস আর ডি এর যোগফলটাই আমরা কি করব, ডি অরবিটালের যতগুলা ইলেকট্রন আছে সেটা আমরা মেনশন করতে পারবো, বা ডি ব্লকের কয় নাম্বার গ্রুপের মৌল সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন র্যান্ডমলি একটা ইলেকট্রন বিন্যাস করি আমরা, ধরো হচ্ছে আমরা ফেরামের করতে পারি। আচ্ছা,
এই গেল হচ্ছে আমার ফেরামের ইলেকট্রন বিন্যাস। এখন ফেরামের ইলেকট্রন বিন্যাস যখন আমরা করলাম তখন আমরা কি দেখতে পেলাম, এই যে লাস্টে যে দুইটা ইলেকট্রন আছে, এই যে এস আর ডি, লাস্টের এস আর ডি অরবিটালের যোগফল করব আমরা। তাহলে এখানে কত আছে, আমরা দেখি 2+6, তার মানে ফেরামের কয় নাম্বার গ্রুপের মৌল, ফেরাম হচ্ছে 8 নাম্বার গ্রুপের মৌল। এটাই হচ্ছে ফেরামের গ্রুপ নাম্বার। ঠিক আছে, আচ্ছা এই গেল। আচ্ছা এরপর আমরা পর্যায় সারণীতে আরো কয়েকটা মৌলের হচ্ছে অবস্থান নির্ণয় করা দেখি। আচ্ছা যেমন কাদের কাদের করা যায়, ধরো হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ 25 নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটা দেখতে পাইতেছি। এখন আসো এটার আমরা হচ্ছে গিয়ে ব্লক নাম্বার বা গ্রুপ নাম্বার নির্ণয় করা শিখি। আচ্ছা এখানে সবার লাস্টে কোন ইলেকট্রনটা গেছে, সবার লাস্টে 4s2, মানে সর্ববহিস্থ আর কি, যেটা মানে এইটা তো আউটবাউ নীতি অনুসারে আমরা জানি যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, কিন্তু এখানে সবচেয়ে বড় নাম্বারটা যেটা, আচ্ছা সোজা কথা, সবচেয়ে বড় নাম্বার যেটা হবে সেটাই হচ্ছে তার কি পর্যায়। তাহলে এখানে সবচেয়ে বড় নাম্বার কোনটা, 4 না? তাহলে এটার পর্যায় কত হবে, পর্যায় হবে 4। এখন সেটা কোন অরবিটালে, লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করে, লাস্ট ইলেকট্রনটা কিন্তু ডি অরবিটালে প্রবেশ করে। তাহলে এটার ডি অরবিটালের জন্য আমরা গ্রুপ কি নির্ণয় করা শিখছিলাম। আচ্ছা এইটাকে আমরা ব্লক বলতে পারবো। কোন ব্লকের মৌল সেটাও হচ্ছে তোমরা পরীক্ষার খাতায় মেনশন করে দিবা, কোন ব্লকের মৌল, এটা হচ্ছে ডি ব্লকের মৌল। ঠিক আছে, ডি ব্লকের মৌল, ডি ব্লকের মৌল হলে আচ্ছা এখন আমরা কি করতে পারি, এস আর ডি এর যোগফল করব। এস এ আছে হচ্ছে 2 আর ডি তে আছে হচ্ছে 5টা, তাহলে করলে আমরা কত আসলো, 7। তার মানে হচ্ছে এর গ্রুপ নাম্বার, ম্যাঙ্গানিজের গ্রুপ নাম্বার কত, 7। আচ্ছা এরপরে আমরা হচ্ছে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌলকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট। আচ্ছা এই অবস্থান্তর মৌলটা আসলে কি, অবস্থান্তর মৌল এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, মানে গ্রুপ মানে ব্লক ডি এর মৌল হলেই যে আমরা সেটাকে অবস্থান্তর মৌল বলতে পারবো জিনিসটা আসলে এমন না, এটার মধ্যেও আমাদের কিছু কিছু প্রসেস আছে। আচ্ছা এইখানে সংজ্ঞাটাই কি বলা হয়েছে, যে সকল মৌল একটি সুস্থিত আয়নে ডি অরবিটাল অপূর্ণ থাকে, ডি অরবিটাল অপূর্ণ থাকতে হবে, সুস্থিত আয়ন, এমন আয়ন হওয়া যাবে না যেটা মানে স্টেবল না, আনস্টেবল আয়ন হওয়া যাবে না। যেমন হচ্ছে আমরা দেখি কপারের 2+ আয়ন, এটা কিন্তু হ্যাঁ স্টেবল না, কপারের 2+ আয়ন স্টেবল না, কিন্তু কপার কিন্তু একটা ট্রানজিশন এলিমেন্ট। কেন, কারণ হচ্ছে কপারের দুইটা আয়নের মধ্যে যে কোনো একটা আয়নও যদি আমার স্টেবল হয় তাহলেই হইতেছে সেটারে আমরা কি বলবো, আয়ন স্টেবল হতে হবে এবং ডি অরবিটাল অপূর্ণ রাখা লাগবে। যদি এই দুইটা শর্ত মেনটেন করে তাহলেই আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর মৌল। আচ্ছা এখন আচ্ছা এর আগে আরেকটা কাজ করি আমরা, যে আয়নের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। আচ্ছা এখানে যেমন আয়নের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে যাই, আচ্ছা এখানে হচ্ছে 0 আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে কপারের 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস, কিন্তু এটা কোথায় আছে, D9। D9 কি অর্ধপূর্ণ না, অর্ধপূর্ণ, অপূর্ণ না। এই কারণে এই যে এরকম একটা আনস্টেবল অবস্থা, আমরা সবচেয়ে বেশি খুশি থাকি কখন,
ঈদের আগের দিন রাতে। তো জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করে ওই সময়টায়। এখন ওই সময়টায় এরাও কি করে, এই ইলেকট্রন গুলাও মানে অরবিটে যখন থাকে না, এরা ডি অরবিটাল অর্ধপূর্ণ রাখতে বেশি পছন্দ করে। ডি অরবিটাল না, যে কোনো ইয়ার ক্ষেত্রে অর্ধপূর্ণ হলেও ঠিক আছে, বা পূর্ণ হইতে হবে, হয় অর্ধপূর্ণ না হলে পূর্ণ। যদি এই দুইটার একটা ক্রাইটেরিয়াও যদি ফিল আপ না করে, তাহলে মোটামুটি এরা স্টেবল না। এখন এইখানে যদি কি হয়, এখন এ কি পূর্ণ অবস্থার কাছাকাছি অবস্থায় না, আর একটা ইলেকট্রন হইলেই সে পূর্ণ হয়ে যাবে। তো এরকম অবস্থায় যখন আর একটা ইলেকট্রন লাগে, যেমন আরেকটা আমরা দেখতে পাই, আচ্ছা এরকম আরেকটা অবস্থা, যেমন এই অবস্থা আমরা ছোটবেলায় পড়লাম না, যে D4 আর D9 এই দুইটা ইলেকট্রন বিন্যাস হয় না। এই কারণেই হতেছে আমাদের হতেছে ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমরা পড়ে আসছি না। এই কারণেই হচ্ছে ব্যতিক্রম, কারণ হচ্ছে এরা আগের ইলেকট্রনটা যদি এরা অর্ধপূর্ণ বা পূর্ণ করতে না পারে, তাহলে এরা হচ্ছে বেশি স্টেবল থাকে না। তো কপারের 2+ যে আয়ন, এই ইলেকট্রন বিন্যাস, এই আয়নের ইলেকট্রন বিন্যাসটা আমার হচ্ছে কি করে না, অর্ধপূর্ণ, মানে পূর্ণর একটু আগে, সেটা আমরা অর্ধপূর্ণ বলতে পারি, মানে পূর্ণ করতে চায় এরা ইলেকট্রনটা আসলে, মানে এই অরবিটটা তারা হচ্ছে গিয়ে পূর্ণ করতে চায়। এই অরবিটালটা যখন তারা পূর্ণ করতে চায়, তখন একটা ইলেকট্রন তারা নিতে চায়, এই কারণে এই আয়নটা স্টেবল না। কিন্তু আবার যদি দেখি কপার প্লাস আয়ন, কপার প্লাস আয়ন 3D10 না। এখন এই 3D10, এই যে কপার প্লাস আয়ন, এখন আমার শর্ত কি, আমার শর্ত হচ্ছে ডি অরবিটাল পূর্ণ থাকে। এই একটা শর্ত আমার মেনটেন করতে হবে, যে ডি অরবিটাল পূর্ণ করতে দেয়া যাবে না। এই ডি অরবিটাল পূর্ণ না করতে গেলে, ডি অরবিটাল তো এখানে ভাই আছে 10, তার মানে এইটাও ট্রানজিশন এলিমেন্ট হওয়ার শর্ত হারাইলো। এখন তাহলে কি করার, কপারের কপার 3+ আয়নের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখি। কপার 3+, কপার 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা দেখতে পাবো 3D8। এখন এইটা তো অপূর্ণ রাখতেছে, এইটা তো শর্ত মানলো না। এই যে এইটা যেই মুহূর্তেই শর্ত মানলো, সেই মুহূর্তেই আমরা কি বলতে পারবো, যে এইটা একটা অবস্থান্তর মৌল। নট নেসেসারি যে সবগুলো আয়নেরই শর্ত মেনটেন করা লাগবে, সবগুলো আয়নের শর্ত মেনটেন করা লাগবে না। যে কোনো একটা আয়নও যদি শর্ত মেনটেন করে, আয়নকে কিন্তু আমরা কখনোই হচ্ছে অবস্থান্তর মৌল বলবো না। ওই মৌলটাকে আমরা কাকে অবস্থান্তর মৌল বলবো এখানে, আমরা বলবো হচ্ছে কপারকে আমরা হচ্ছে অবস্থান্তর মৌল বলবো এখানে। বুঝতে পারছি? আচ্ছা, এখন অবস্থান্তর মৌলর আরো কয়েকটা একটু এক্সাম্পল দেখি। মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে ফেরাম একটি অবস্থান্তর মৌল নাকি হচ্ছে অন্য কোনো একটা অবস্থান্তর মৌল, সেটা অবস্থান্তর মৌল যাচাই করে দেখতে হয় যে আমাদের কোনটা অবস্থান্তর মৌল, কোনটা অবস্থান্তর মৌল না। আচ্ছা, এরপরে ফেরামের 2+ আর হচ্ছে 3+, একটা হচ্ছে ফেরাস আয়ন, আরেকটাকে আমরা বলি হচ্ছে ফেরিক। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি স্টেবল, কোনটা আনস্টেবল? দুইটাই স্টেবল, কথা হচ্ছে দুইটাই স্টেবল, কিন্তু এইটা হইতেছে একটু বেশি স্টেবল। ঠিক আছে? আচ্ছা, এইবার ফেরামের ইলেকট্রন বিন্যাসটা আমরা করি। এই ইলেকট্রন বিন্যাসটা থেকে এরপর আমরা হচ্ছে ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাস 0। আচ্ছা, ফেরামের ইলেকট্রন বিন্যাসে আমরা এটা যেটা দেখতে পাইতেছি, সর্ববহিঃস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলা সরবে। আচ্ছা, এইটা আমরা হচ্ছে থার্ড চ্যাপ্টারে পড়বো, কিন্তু তারপরে আমরা একটু দেখে নেই।
ঠিক আছে, এসপিডিএফ। আচ্ছা, এইগুলা আমাদের হচ্ছে গিয়ে একটু কোয়ান্টাম নাম্বারের একটু সামান্য ধারণা লাগবে। এগুলো হচ্ছে থার্ড চ্যাপ্টার যখন আলোচনা হবে তখন এগুলো টুকটাক নিয়ে, আপাতত আজকের ক্লাসের জন্য এটুক জানা রাখো। এস মানে হচ্ছে 0, পি মানে হচ্ছে 1, ডি মানে 2, সি মানে হচ্ছে গিয়ে এফ মানে হচ্ছে 3। একটু আপাতত জানা রাখো, একটু আপাতত আজকের ক্লাসের জন্য দরকার। এগুলো কোয়ান্টাম নাম্বারের সামান্য একটু টপিক আছে, এই জিনিসপত্রগুলো তোমাদের হচ্ছে থার্ড চ্যাপ্টারে গিয়ে দেখানো হবে। আপাতত একটু জিনিসপত্রগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। আচ্ছা, এখন অনেকের এই ঝামেলাটা হয় যে এস অরবিটাল থেকে যাবে না ডি অরবিটাল থেকে যাবে। ঠিক আছে, অনেকেই দেখি আমি ইলেকট্রন বিন্যাস করতে দেওয়ার সময় অনেকে দেখি যে অনেকে ডি থেকে, যে কথা হচ্ছে ভাই প্রথম ডি অরবিটাল থেকে তো লাস্টের যে এখানে ঢুকলো ওখান থেকেই তো বের হবে, তার মানে আমার হচ্ছে ডি অরবিটাল থেকেই তো আমার বের হওয়া উচিত। এখন সবসময় এটা মাথায় রাখবা যে আমাদের এই দুনিয়াতে আজকে পর্যন্ত যে সবসময় কি হয়েছে, যারা হচ্ছে গিয়ে একটু দুর্বল তাদেরকে শোষণ করা হয়েছে। এইখানে কোয়ান্টাম লেভেলেও মানে ইলেকট্রনের লেভেলেও পারমাণবিক লেভেলেও এই জিনিসটাই হয়ে আসতেছে যে যারা একটু দুর্বল তাদেরকে কিক আউট করা হয়, সর্বপ্রথম তাদেরকে বের করা হয়। তাহলে এখন কোন অরবিটালের শক্তিমত্তা কত, কোনটাতে শক্তিমত্তা কত সেটা আমরা একটু দেখি। এস 4s আর হচ্ছে 4s আর 3d এর মধ্যে আমরা একটু শক্তিমত্তাটা দেখি। 4 প্লাস এস মানে কত বললাম 0, তার মানে কত হলো 4। 3d 3 প্লাস ডি মানে কত, ডি মানে হচ্ছে 2, তাহলে কত হলো আমার 5। তার মানে এখানে শক্তিমত্তা বেশি কার, শক্তিমত্তা বেশি হচ্ছে 3d এর, তার মানে 3d থেকে আগে যাবে না, যাবে থেকে 4s থেকে। এই কারণে 4s থেকে ইলেকট্রন গুলা কিক আউট হলো। আচ্ছা, একটু পর্যন্ত আশা করা যায় বুঝছি। এরপর আসো স্ফেরিক আয়ন Fe3+, এটার ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করে দেখি। 3d5। আচ্ছা, এখন এখানে আমরা একটু দেখি যে 3d5 বললো না, একটু আগেই আমরা এই কথাটা বললাম না যে আমাদের যখন হইতেছে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে তখন ইলেকট্রন বিন্যাসটা কি হয়, আমাদের পরমাণুর স্টেবিলিটিটা বেশি পায়। এই দুইটাই স্টেবল আয়ন, বাট এইটা Fe3+ হচ্ছে বেশি স্টেবল। ঠিক আছে, আচ্ছা বেশি স্টেবল। তো এখন যেহেতু এটা প্রমাণ হয়ে গেল যে হইতেছে গিয়া অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো ছিল, বেসিক যে বৈশিষ্ট্য, মানে যেই বৈশিষ্ট্য ছাড়া এরা অবস্থান্তর মৌল হতে পারবে না, এই জিনিসটা আবার কাজ করো না, এই কাজটা আবার করতে যাও না যে মানে ডি অরবিটাল মানে ডি ব্লকের মৌল তো তার মানে এটা অবস্থান্তর মৌল। এখন থেকে এই কাজটা করবা না, এখন থেকে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে দেখবা, আয়নের ইলেকট্রন বিন্যাস করবা। পরীক্ষায় মাঝে মধ্যে আসে যে ফেরাম আর জিঙ্কের মধ্যে কোনটা হচ্ছে অবস্থান্তর মৌল ব্যাখ্যা করো, তো আশা করা যায় এখন থেকে এটা পারবো। জিঙ্কের আয়নের ইলেকট্রন বিন্যাস করব আর ফেরামের আয়নের ইলেকট্রন বিন্যাস করব, করে দেখাই দেয়া লাগবে যে কোনটা আসলে অবস্থান্তর মৌল। ঠিক আছে, যদি সুস্থিত আয়নে হইতেছে ডি অরবিটাল অপূর্ণ থাকে তাহলেই আমরা বলতে পারি সেটা অবস্থান্তর মৌল, আদারওয়াইজ সেটা কোনো অবস্থান্তর মৌল না। আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে এই কোশ্চেনটা মাঝে মধ্যে বারবার আসে। আমি যখন গ্রুপ 1 গ্রুপ 2 এর মৌলগুলো লেখাই দিতেছিলাম তখন আমি বলছিলাম যে এটাকে হচ্ছে গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় আর গ্রুপ 2 এর মৌলগুলোকে হচ্ছে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এখন এই যে এখানে হচ্ছে অ্যালকালি মেটাল আর হচ্ছে, আচ্ছা এটা তো লেখাই দেওয়া হয়েছে কোনটা অ্যালকালি কোনটা অ্যালকালাইন। গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা বলতেছি অ্যালকালাইন মেটাল, সরি অ্যালকালি মেটাল, আর গ্রুপ 2 এর মৌলগুলোকে বলতেছি আমরা অ্যালকালাইন মেটাল। ঠিক আছে, আচ্ছা এখন এগুলো মাঝে মধ্যে আসে যে সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, ম্যাগনেসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন, বেরিলিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন, এরকম মাঝে মধ্যে কোশ্চেন আসে। তো মৃৎ ক্ষার ধাতুর এই কোশ্চেন গুলা লেখার সময় এই সংজ্ঞাটা লিখবা যে যারা যারা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু, আর যারা যারা হচ্ছে গিয়ে পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে। এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। ক্ষার উৎপন্ন করে আর এটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে, সেটাকেই আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে মৃৎক্ষার ধাতু। ওকে, আচ্ছা এখন এটার সাথে সাথে একটু বিক্রিয়া লেখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, একটু বিক্রিয়া লেখার অভ্যাস করা লাগবে। গ্রুপ 1 এর মৌল কারা কারা আছে, গ্রুপ 1 এর মৌল আছে হাইড্রোজেন বাদ। ঠিক আছে, হাইড্রোজেনকে আমরা এই
যখন হচ্ছে পর্যায় সারণী করা হয়, এই পর্যায় সারণীতে গ্রুপ ওয়ানে অবস্থান দেওয়া হয়েছে। হাইড্রোজেন নিয়ে একটু কথা বলি। পর্যায় সারণী যখন তৈরি করা হয়েছে তখন হাইড্রোজেনকে গ্রুপ ওয়ানে রাখা হয়েছে, কিন্তু গ্রুপ ওয়ানের যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, গ্রুপ ওয়ানের বৈশিষ্ট্যগুলো প্রত্যেকেই ক্ষার ধাতু। হাইড্রোজেন কি ধাতু? হাইড্রোজেন ধাতু না, এই কারণে হাইড্রোজেনকে গ্রুপ ওয়ানে রাখা হয়নি। তারপর হাইড্রোজেন হচ্ছে বিভিন্ন সময় দেখা যেতেছে এদের কারো সাথে বৈশিষ্ট্য, শুধুমাত্র ওই এস অরবিটালের ইলেকট্রনটার জন্যই হাইড্রোজেনকে আমরা রাখতেছি হচ্ছে গিয়ে গ্রুপ ওয়ানের মৌল। তাহলে আমরা এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে হাইড্রোজেন ব্যতীত। হাইড্রোজেন ব্যতীত কে আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। আচ্ছা, এখন এই যে আমরা হচ্ছে গিয়ে গ্রুপ ওয়ানের যতগুলো মৌল আছে না, এইগুলাতে আমি হচ্ছে গিয়ে একটা দুইটার মতো আমি বিক্রিয়াটা একটু দেখাই দিই। এই বিক্রিয়াটা হচ্ছে রিয়াকশনটা একটু লিখবা, তাহলে দেখবা যে মোটামুটি ভালো একটা নাম্বার অ্যাচিভ করা পসিবল। আচ্ছা, এখন গ্রুপ ওয়ানের মৌল ধরো হচ্ছে গিয়া লিথিয়ামের সাথে, লিথিয়ামের সাথে কি বলা হয়েছে যে পানির বিক্রিয়া করে। লিথিয়ামের সাথে যখন আমরা হচ্ছে পানির বিক্রিয়া করব, তখন লিথিয়ামের সাথে পানির বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, সিমিলারলি সোডিয়ামের সাথেও তাই হবে। সোডিয়ামের সাথে যখন পানি বিক্রিয়া করবে, সোডিয়ামের সাথে পানি বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এই কারণে আমরা হচ্ছে গিয়ে এদেরকে ক্ষার ধাতু বলতেছি। আচ্ছা, এখন তুমি চাইলে হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলারও হচ্ছে গিয়ে করে দেখতে পারো। এগুলো সাধারণত দেয় না, সর্বোচ্চ হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই এরা ক্ষার ধাতু প্রমাণ করো বা ব্যাখ্যা করো, এরকম 2 মার্কের কোশ্চেন আসে দেখা যায়। যেহেতু তোমরা হচ্ছে 2 মার্কের 10টা কোশ্চেন সলভ করবা, তো আশা করা যায় এরকম একটা কোশ্চেনের চেহারা দেখা উচিত। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই অ্যালকালাইন মেটাল। আচ্ছা, এই জিনিসটা একটু এখানে আবার একটু লিখা দেই। অ্যালকালি আচ্ছা, এটা হচ্ছে এম মানে মেটাল। ঠিক আছে, আচ্ছা, এখন মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কাদেরকে আমরা বলতেছি? গ্রুপ 2 এর মৌলগুলোকে আমরা হতেছে গিয়ে কি বলতেছি? হ্যাঁ, মৃৎক্ষার ধাতু। গ্রুপ 2 এর মৌল। গ্রুপ 2 এর মৌল কারা কারা আছে? এরা হচ্ছে আমার গ্রুপ 2 এর মৌল। তো সাধারণত এই 3 জনকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে কোশ্চেনটা দেখি যে বেরিলিয়াম একটি হচ্ছে গিয়ে মৃৎক্ষার ধাতু, ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়াম একটি মৃৎক্ষার ধাতু, ব্যাখ্যা করো। ক্যালসিয়াম একটি মৃৎক্ষার ধাতু, ব্যাখ্যা করো। এরকম 2 মার্কের কোশ্চেন আসে। তো এটাতে কি করতে হবে? প্রথমে সংজ্ঞাটা লেখা লাগবে। সংজ্ঞাটা লিখে যে হচ্ছে যারা যে সকল মৌল সমূহ, যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে, এই যে এখানে আমি মার্ক করে দিছি ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে, তাদেরকে আমরা কি বলতেছি? তাদেরকে আমরা বলতেছি হচ্ছে মৃৎক্ষার ধাতু। ঠিক আছে, তো এখন আসো এখানে হচ্ছে 2টা বিক্রিয়া একটু দেখে নিই। বেরিলিয়ামের কথা চিন্তা করো। বেরিলিয়ামের সাথে হচ্ছে যদি পানি বিক্রিয়া করে, পানি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? বেরিলিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, ঠিক সিমিলারলি ম্যাগনেসিয়ামের সাথেও তাই ঘটবে। ম্যাগনেসিয়াম যখন হচ্ছে পানির সাথে রিঅ্যাকশন করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু বলে রাখি, এরা গ্রুপ 1 এর মৌলগুলো খুব সাংঘাতিক লেভেলের রিঅ্যাক্টিভ মৌল, মানে এরা খুবই সক্রিয় থাকে, এরা সবসময় রিঅ্যাকশন করতে চায়। ইভেন এই কারণে সোডিয়ামকে হচ্ছে গিয়ে কেরোসিন তেলের নিচে সংরক্ষণ করা হয়। কেন করা হয়? কারণ এই সোডিয়াম যখন হচ্ছে বায়ুর সংস্পর্শে আসবে, এ হয় ক্ষয় হয়ে যাবে, আর যদি সামান্য একটু পানির ছিটা দিতে পারো। আমরা যখন হইতেছে ল্যাব ছিল আমাদের ভার্সিটিতে, তখন আমরা হইতেছে এই ল্যাব থেকে হচ্ছে সোডিয়াম চুরি করে আমরা হচ্ছে পানির সাথে মিশিয়ে ইয়া করতাম আর কি। তো যাই হোক, এবং এটাতে খুব সামান্য পরিমাণও যদি হচ্ছে সোডিয়াম নেওয়া হয়, তাতেও রিঅ্যাকশনটা খুব, আর যদি মনে করো যে হিউজ লেভেলের যদি আমি সোডিয়াম নেই, তাহলে দেখা যাবে যে মোটামুটি একটা বড় ধরনের বিস্ফোরণ হয়ে যাবে। তোমরা আবার কেউ এই কাজ করতে যাও না। ঠিক আছে, আচ্ছা,
তো এটা মাঝে মধ্যে আসে যে সোডিয়ামকে কেরোসিন তেলের নিচে সংরক্ষণ করা হয় কেন। তো এটার উত্তর হবে হচ্ছে সোডিয়াম হচ্ছে খুবই সক্রিয় ধাতু। এই সক্রিয়তার কারণে ও বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্পের সাথে রিয়েকশন করে, এই রিয়েকশনের মাধ্যমে ক্ষয় হয়, বা হচ্ছে যদি পানির সংস্পর্শে সামহাও চলে আসে তাহলে কি হবে, এখানে হচ্ছে বড় ধরনের রিয়েকশন হবে, বিস্ফোরণ ঘটবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো পর্যায়বৃত্তিক ধর্ম। আমরা পর্যায়বৃত্তিক ধর্ম নিয়ে একটু আলোচনা করব। পর্যায়বৃত্তিক ধর্ম কি? এই যে আমাদের যে এই পর্যায় সারণীটা তৈরি হয়েছে পুরাটাই মূলত পর্যায়বৃত্তিক ধর্মের উপরে তৈরি হয়েছে। আচ্ছা, কেন পর্যায়বৃত্তিক ধর্ম? কারণ হচ্ছে ধরো আমি যদি কারোর সাথে কথা বলতে চাই, কোনো একটা মানে গ্রামে গেলাম বা হচ্ছে কোনো একটা জায়গায় গেলাম, ওইখানে আমি যদি কন্ট্যাক্ট করতে চাই সবার সাথে, তাহলে আমার কিন্তু ভাস্ট অ্যামাউন্টের মানুষ নিয়ে কথা বলা লাগবে না। যেমন ধরো এই যে আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, যে ভাত হইছে নাকি, সেটা আমরা কিভাবে দেখি, যে হাঁড়িতে একটু র্যান্ডমলি একটা ভাত নিব, চাপ দিব, তাইলে আমরা হচ্ছে বুঝি যে এখানে হইতেছে ভাত হইছে নাকি, ভাত এখনো মানে ওটা সিদ্ধ হয়েছে নাকি, চালটা সিদ্ধ হয়েছে নাকি। ঠিক এরকমই যে আমরা এতক্ষণ যাবত যত কথা বলতেছি, ধরো আমি হচ্ছে গ্রুপ 13 এর কোনো বৈশিষ্ট্য জানলাম, গ্রুপ 13 এর আমি বৈশিষ্ট্যগুলা জানি। সাপোজ আমি বোরনকে নিয়েই পড়ালেখা করলাম, এখন বোরন অক্সিজেনের সাথে যেই রিয়াকশন করবে, অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে ওই রকমই। মাঝে মধ্যে একটু ব্যতিক্রম দেখা যায়, মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়, কিন্তু অ্যাপ্রক্সিমেট ম্যাক্সিমাম টাইমই এদের বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি। সিমিলারলি গ্রুপ 14, 15, 16, 17 এখান দিয়ে যতগুলো আমরা গ্রুপ দেখতে পাই, সেগুলোর বৈশিষ্ট্য কন্টিনিউয়াস সেম। তো এই কারণে দেখা যায় যে আমরা যখন এদের নিয়ে আলোচনা করি, আমরা যখন এদের নিয়ে কথাবার্তা বলি, তখন কি হয়, তখন আমরা একজনের বৈশিষ্ট্যটা যদি জানতে পারি, ধরো তোমাদের ক্লাসে একজনের সাথে যদি কথাবার্তা বলা হয়, বাইরের থেকে যদি কেউ আসে, তখন সে যদি একজনের সাথে কথাবার্তা বলে যে কি অবস্থা, পরীক্ষা কবে, বা কি, এইসব হাবিজাবি কথাবার্তা যখন বলবে, তখন দেখবা যে একজনের সাথে কথাবার্তা বললে মোটামুটি পুরা ক্লাসের ওভারঅল সিচুয়েশন মোটামুটি জানা যায়। ঠিক আছে, এই কারণে আমরা পর্যায় সারণী আমাদের মূলত আবিষ্কার এই কারণে, না হলে আমাদের এত কিছু লাগতো না, 118টা মৌল মুখস্থ করা লাগতো। তো এই কারণে দেখা যেতেছে 118টা মৌল সবার ধর্ম, আমি জাস্ট 18টা গ্রুপ আলোচনা করে বলতে পারতেছি না, মানে পুরাপুরি প্রপারলি হয়তো বা হবে না, কিন্তু দেখা যাবে যে মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া আসবে। এই অ্যাপ্রক্সিমেট আইডিয়াটার জন্যই আমাদের মূলত পর্যায় সারণী। আচ্ছা, এইটা আমাদের এই যে পর্যায়বৃত্তিক ধর্ম, সেটা হচ্ছে গিয়ে আমাদের মূলত আলোচনা, যে এইটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটার পরে আরেকটা, মানে একটা নির্দিষ্ট সময় গ্যাপ গ্যাপ দিয়ে পর্যায়বৃত্ত, পর্যায়বৃত্ত গতি যেমন পড়ছি না, যে একটা নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি হয়, ঠিক পর্যায়বৃত্ত ধর্মগুলো এরকম, একটা নির্দিষ্ট মৌল এলিমেন্টস পর পর এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত হইতে থাকে, মানে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে এটা আসতে থাকে। আচ্ছা, তো পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমরা এখন যেই তিনটা, মানে আমরা ক্লাস শুরুর আগে 8টার মতো দেখছি, এর মধ্যে আরো একটা আছে অম্লক্ষার ধর্ম, এটা হচ্ছে লেখা হয়নি, তোমাদের সিলেবাসে যতটুকু ছিল আমরা ততটুকু নিয়েই আলোচনা করব। তো এখন আমরা মোটামুটি 4টা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পারমাণবিক আকার, অ্যাটমিক রেডিয়াস, এরপর আয়নীকরণ শক্তি, বা যেটাকে আমরা বলতে পারি আয়নাইজেশন এনার্জি, এবং ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যান্ড লাস্ট ওয়ান তড়িৎ ঋণাত্মকতা। এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব।
ঠিক আছে, এই চারটা জিনিস নিয়ে আমাদের এখনের আলোচনা। আসো এবার পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি? একটা পরমাণু রেডিয়াস, যেটা আর কি, যে পরমাণুটা কতটুকু সর্ববহিস্থ শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের দূরত্ব। মানে হচ্ছে আমরা যদি এটাকে একটু ভিজুয়ালাইজেশন করি তাহলে আমরা দেখতে পাই এইটা পরমাণু। আচ্ছা, আচ্ছা, এইটাকে যদি আমরা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস ধরি, এটাকে যদি আমরা পরমাণুর নিউক্লিয়াস হিসেবে চিন্তা করি, তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটা সাপোজ এইখানে আছে। আমি এক স্তর বিশিষ্ট আঁকলাম। এখন এটা বিভিন্ন জনের জন্য। তো এখন এই যে এই দূরত্বটা, এইটাকেই আমরা বলতেছি, এই যে এটা হচ্ছে আমার ইলেকট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে দূরত্বটা, এই দূরত্বটাকেই আমরা বলতেছি পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখন পারমাণবিক ব্যাসার্ধ এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। ঠিক আছে, তো এই পর্যায়বৃত্ত ধর্ম কেন, আমরা এখন এটা একটু জানার চেষ্টা করি। আসো, তো এখন পরমাণুর ব্যাসার্ধ বা পরমাণুর আকার সেটা কি করতেছে, একটা সার্টেন পিরিয়ড পর পর চেঞ্জ হইতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই চেঞ্জটা যে হইতেছে সেটা আমরা কি, আচ্ছা, পরমাণুর আকার যখন হইতেছে উপর থেকে নিচ বরাবর যাইতেছে, একটা গ্রুপেই যখন, আচ্ছা, আচ্ছা, এখানে আমরা কি করলাম, এখানে জাস্ট হচ্ছে প্রত্যেকটা গ্রুপে এরকম ভার্টিক্যাল লাইন আছে না, সেই লাইনটাকে আমরা হচ্ছে এই বরাবর আমরা গ্রুপ চিন্তা করলাম, আর এই বরাবর আমরা হচ্ছে পর্যায় চিন্তা করলাম। তো এখন যদি আমরা এই হিসেবে বিবেচনা করি, এইটা যদি আমরা কল্পনা করি, তাহলে কি দেখতে পাবো, পরমাণুর আকার বাড়তেছে না কমতেছে। আচ্ছা, এইখানে দেখো একই পর্যায়ের যখন আমরা হচ্ছে বাম থেকে ডান দিকে আগাইতে থাকবো, তখন আগানোর ক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো, আমরা তখন দেখব যে পরমাণুর আকার কিন্তু ছোট হইতেছে। কারণ কি, কারণ হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর আগে ছিল, সাপোজ হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন। ঠিক আছে, সর্ববহিস্থ শক্তি স্তরে আগে ছিল একটা ইলেকট্রন। এখন যতই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাইতেছে, ইলেকট্রন সংখ্যা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে। ইলেকট্রন সংখ্যা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে। এখন ইলেকট্রন সংখ্যা যখন বৃদ্ধি পাবে, প্রোটন কি করবে, প্রোটন হচ্ছে ইলেকট্রন গুলাকে টাইনা ধরে রাখবে না, ধরে রাখতে চাবে না কন্টিনিউয়াস ভাবে, যে এটা তুই দূরে যাইস না, কাছে আয়। তো এরকম যে জিনিসটা হচ্ছে, যখন কন্টিনিউয়াস ভাবে টাইনা নিয়ে আসতে চাবে নিজের কাছে, তখন পরমাণুর আকারটা ছোট হবে। ঠিক আছে, পরমাণুর আকারটা ছোট হবে। কিন্তু যখন একই গ্রুপের উপর থেকে নিচে নামতে থাকবে, তখন কি হবে, পরমাণুর আকারটা আস্তে আস্তে বড় হবে। কেন বড় হবে, কারণ হচ্ছে প্রত্যেকটা বার একটা একটা করে হচ্ছে কি বৃদ্ধি পাইতেছে, শেল বৃদ্ধি পাইতেছে, শক্তি স্তর বৃদ্ধি পাইতেছে। তো এখন কক্ষপথ বৃদ্ধি পাইতেছে, এই কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে কন্টিনিউয়াস ভাবে এই আকারটা বড় হইতেছে। কিন্তু ইলেকট্রন কি বাড়তেছে, গ্রুপ ওয়ান এর কথা চিন্তা করো, লিথিয়ামেরও হইতেছে সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন, সোডিয়ামেরও সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন, পটাশিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন, সিজিয়ামেরও, ফ্রান্সিয়ামেরও। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যখনই গ্রুপ বরাবর নিচে নামতেছে, যখনই এক মানে গ্রুপের হচ্ছে উপর থেকে নিচে নামতেছে কন্টিনিউয়াস ভাবে, তখন কি হইতেছে, তখন হচ্ছে পরমাণুর আকারটা বৃদ্ধি পাইতেছে, কারণ শক্তি স্তর বৃদ্ধি পাইতেছে, মানে সর্ববহিস্থ শক্তি স্তরটা বৃদ্ধি পাইতেছে। কিন্তু কি হইতেছে না, এখানে কোনো এক্সট্রা ভাবে ইলেকট্রন অ্যাড হইতেছে না। এই কারণে পরমাণুর যখনই আমরা উপর থেকে নিচে যাব, তখন সেখানে আমরা আকার বৃদ্ধি পাই। এটারে আমরা শর্ট ভাবে লিখতে পারি আকার বৃদ্ধি পায়, না লেখা, এই যে আকার বৃদ্ধি পাইতেছে। আর এখানে কি হইতেছে,
আকার হ্রাস পাইতেছে। কেন হ্রাস পাইতেছে? ওই যে আবার বলতেছি যে কন্টিনিউয়াস ভাবে ইলেকট্রন অ্যাড হইতেছে, কিন্তু শক্তি স্তর কিন্তু নতুন ভাবে ইন্ট্রোডিউস হইতেছে না। শক্তি স্তর যখন নতুন ভাবে ইন্ট্রোডিউস হইতেছে না, তখন কি হইতেছে, পরমাণুর আকারটা আস্তে আস্তে ইলেকট্রন আর প্রোটনের আকর্ষণের কারণে এরা কন্টিনিউয়াস নিজেদের দিকে আকর্ষিত হইতেছে, যার কারণে পরমাণুর আকার আস্তে ধীরে ছোট হইতেছে। জিনিসটা যদি আরেকটু দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে একই পর্যায়ের ক্ষেত্রে আগে যদি এরকম ছিল, এর পরের আকারটা একটু কমলো, এর পরের আকারটা আরেকটু কমলো, আরেকটু কমলো, এই এইটা হচ্ছে আমার একই পর্যায়ের ক্ষেত্রে আকার এরকম ছোট হইতেছে। কিন্তু একই গ্রুপের ক্ষেত্রে যখন আমরা দেখব, গ্রুপের ক্ষেত্রে আকার কি হইতেছে, বড় হইতেছে আস্তে আস্তে। এই যে আমাদের আকার আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে। এটা একটা আমাদের হচ্ছে পর্যায় ভিত্তিক ধর্ম হিসেবে আমরা গণ্য করি। ঠিক আছে, এরপর আসো পরে আমরা হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, এইটা মানে কি? আচ্ছা, এটা আপাতত এইটা হচ্ছে বইয়ের ভাষা, আমি আমার ভাষায় এটা ব্যাখ্যা করতেছি যে এক গুচ্ছ গ্যাসীয় পরমাণু, যে কোনো অবশ্যই গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে, ও যদি সলিড বা লিকুইড স্টেটে থাকে তাহলে এই জিনিসটা ঘটবে না। গ্যাসীয় পরমাণু নিব, ওটার থেকে সবগুলা থেকে একটা একটা করে ইলেকট্রন নিব, কটু 1 মোল থেকে একটা 1 মোল ইলেকট্রন নিব। 1 মোল থেকে 1 মোল ইলেকট্রন নেয়ার কারণে কি হবে, এদের মধ্যে যতগুলো শক্তি আমার, যেই পরিমাণ শক্তি আমার প্রয়োজন, মানে তাপ দিতে পারি বা অন্য যে কোনো প্রসেসে আমি এই কাজটা করতে পারি। তো যেইভাবেই আমরা হইতেছে ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে যাব, অসীম দূরত্বে নিতে আমার যেই পরিমাণ শক্তি দরকার সেটারই আমরা বলতেছি ইলেকট্রন আসক্তি, সরি, আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ব্যাখ্যাটা ঠিকই আছে, জাস্ট আমি লাস্টে হচ্ছে ইলেকট্রন আসক্তি বলে ফেলছি। আর এটা হবে আয়নীকরণ শক্তি, যে মানে গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে প্রত্যেকটা থেকে আমরা একটা করে ইলেকট্রন নিব, 1 মোল থেকে 1 মোল ইলেকট্রন নিব, 1 মোল ইলেকট্রন নিয়ে কোথায় যাব, অসীম অবস্থায় যাব। এদের যত, যেই মলগুলো নিছি না, যত যার থেকে, যেই গ্যাসীয় মল থেকে নিছি না, ওদেরকে প্রত্যেকটা আমি ধনাত্মক চার্জে চার্জিত করতে হবে। মানে 1 মোল ইলেকট্রন নিলেই তো ওরা ধনাত্মক, 1 মোল পরমাণু হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত হবে। এই ধনাত্মক চার্জে চার্জিত যখন করতে পারবো, তখনই হচ্ছে আমরা সেটাকে বলতেছি আয়নীকরণ শক্তি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে ইলেকট্রন যদি আমরা নিই, তখন কি হবে, শক্তি শোষিত হবে। ইলেকট্রন যদি আমরা হচ্ছে গিয়ে অসীম দূরত্বে নেই, তখন হচ্ছে শক্তি শোষিত হবে, মানে হচ্ছে আমার তখন শক্তি দেওয়ার দরকার হবে। ঠিক আছে, আচ্ছা, এটা যেমন ধরতে পারি, আমরা সোডিয়ামের কথা চিন্তা করি। সোডিয়াম সোডিয়াম যেটা বললাম যে অবশ্যই গ্যাসীয় হইতে হবে। আর পরিমাণ কত, 1 মোল সোডিয়াম। 1 মোল থেকে কয়টা ইলেকট্রন নিব, 1 মোল ইলেকট্রন নিব। 1 মোল ইলেকট্রন নিলে আমার সোডিয়াম কি হবে, ধনাত্মক চার্জে চার্জিত হবে না। 1 মোল সোডিয়াম ধনাত্মক চার্জে চার্জিত হবে না। এটা নিতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হবে, সেটারই আমরা বলতেছি কি, আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আচ্ছা, এইবার আসো। আচ্ছা, আয়নীকরণ শক্তির মধ্যে আমার আরেকটু কাজ আছে, সেই কাজগুলো আমরা একটু দেখি। আচ্ছা, আয়নীকরণ শক্তি কি হইতেছে, আয়নীকরণ শক্তি কন্টিনিউয়াস বাড়তেছে। আচ্ছা, এখন একই পর্যায়ের ক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু দেখে আসি, আসো। আচ্ছা, এইবারও তোমাদের আগের টপিকটা কাজে লাগবে, যে আমাদের পরমাণুর আকারটার উপরে এই আয়নীকরণ শক্তিও ডিপেন্ড করতেছে। যেমন
একটু পরেই আমরা দেখতে পাবো যে কেন আকারটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন আসো পরমাণুর আকারটা আগে লিখে ফেলাই। আকার, একটু আগের স্লাইডে আমরা কি দেখছি যে পরমাণুর আকার একই গ্রুপের উপর থেকে নিচে নামতে থাকলে আকার কি হইতে থাকবে, বৃদ্ধি হইতে থাকবে। এখানেও কি হবে, আকার বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? এখানে আকার কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে একটু চিন্তা করি। তখন কি হবে, আমরা যখনই হইতেছে বাম থেকে ডান দিকে যাব বা উপর থেকে নিচের দিকে যাব, তখন কি হইতেছে ইলেকট্রন গুলো, আচ্ছা সোজা হিসাব, সোজা হিসাব আরেকটা সোজা হিসাব তোমাদের একটু বলি। এই হচ্ছে আমার একটা পরমাণু, ঠিক আছে? এখন এই পরমাণুটা আমরা কি করতে পারি, এর আকার যখন আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকবে, এই আকার যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন কি হবে, কেন্দ্র থেকে দূরত্বটা বাড়তে থাকবে না ভাই? এই যে কেন্দ্র থেকে দূরত্বটা বাড়তে থাকবে না। এখন আগে প্রোটন হইতেছে, তুমি যতই দূরে যাইতে থাকবা আগের থেকে কেন্দ্র থেকে দূরত্ব বাড়তে থাকবে না। ধরো তোমাকে আপাতত আমরা হচ্ছে একটা, ধরো তোমাকে স্কুলের দায়িত্ব দেওয়া হলো যে স্কুলে কোনো ঝামেলা হলে তোমরা হচ্ছে টিচারকে জানাবা। তো এখন তোমার দায়িত্ব আস্তে আস্তে বাড়তে 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 দেখা গেল জেলা পর্যায়ে কোনো স্কুলে কোনো ঝামেলা হলে বা শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে সেইটা হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করা লাগবে। তো এখন দেখো প্রত্যেকটার থেকে তোমার দূরত্ব বেড়ে গেল না? আগে হচ্ছে স্কুল তোমার রেডিয়াসটা কম ছিল, এই রেডিয়াস কমের কারণে তুমি হচ্ছে যে কোনো সমস্যা হইলে খুব দ্রুত তোমার কাছে নোটিশ যাইতো। এখন কিন্তু অত দ্রুত নোটিশ যাবে না, এখন একটা লেন্দি প্রসেস হবে। ইভেন এই প্রসেসে তোমার দূরত্বটা বৃদ্ধি হয়ে গেল না? এই দূরত্বটা বৃদ্ধি পাওয়ার কারণে তোমার কিন্তু হচ্ছে দূরত্বটা বেশি হয়ে যাওয়ার কারণে কি হলো, যে এইখানে আগের মতো আকর্ষণ বলটা নাই। এই আকর্ষণ বলটা না না থাকার কারণে কিন্তু এইখানেও সেম ঘটনাটাই ঘটতেছে, যে প্রোটনের থেকে যখন ইলেকট্রন কাছাকাছি থাকবে তখন বেশি আকর্ষণ করতে পারবে প্রোটন, এবং যখনই আস্তে আস্তে দূরে চলে যেতে থাকবে তখন কি ঘটতে থাকবে, দূরত্ব বৃদ্ধি পাইতে থাকবে। দূরত্ব বৃদ্ধি পাওয়ার কারণে ওই ইলেকট্রনটাকে আর আগের মতো আকর্ষণ করতে পারবে না। এই কারণে আমাদের কি হয়, যে একই গ্রুপের উপর থেকে নিচে আকার বাড়তে থাকতেছে না। এই কারণে আয়নীকরণ শক্তি, ইলেকট্রনটাকে আমি কত আকার যত বেশি হবে আমি তত, যত বড় এরিয়া হবে তত কি করা যাবে, জিনিসপত্র হচ্ছে ব্লান্ডার করা যাবে খুব ইজি। তো এইখানে আকার যখন বড় হবে তখন আয়নীকরণ শক্তি বেশি হবে না কম হবে? আয়নীকরণ শক্তি কমতে থাকবে আস্তে আস্তে। কেন কমতে থাকবে? ওই ইলেকট্রনটা, এই সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনটাকে নেওয়া আমার তুলনামূলক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন তার মানে আয়নীকরণ শক্তি কি হবে, কমতে থাকবে, আর এখানে আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। আচ্ছা এখানে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা একটু দেখি। আচ্ছা এখন আসো আমরা একটু দেখি এইটাকে, আমরা হতেছে আয়নীকরণ শক্তির হিসেবে আমরা একটু লিখি আয়নীকরণ শক্তি, আর এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। আচ্ছা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো কারা কারা আছে? দ্বিতীয় পর্যায়ের মৌলতে আছে হচ্ছে, প্রথমে আছে হচ্ছে লিথিয়াম, এরপর হচ্ছে বেরিলিয়াম, এরপর কে, বোরন, কার্বন, আচ্ছা এখন কথা হচ্ছে এইটা কি পুরো স্লাইডটা উপরে উঠে যাওয়ার কথা ছিল না, কিন্তু দেখো এইখানে কিন্তু এই ঘটনাটা ঘটে নাই। কেন ঘটে নাই? কারণ হচ্ছে এইটাও হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কারণে ঘটে নাই। আচ্ছা এখন ইলেকট্রন বিন্যাসটা দেখি। এই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, 2s2। অন্যদিকে এইখানে এর ইলেকট্রন বিন্যাস কত, লাস্টে 2p1।
এই 2p1 থাকার কারণে 2s2 এ দ্বিত্বক পূর্ণ করলো না। এখন দ্বিত্বক পূর্ণ করার পরে ওই যে দ্বিত্বক পূর্ণ অষ্টক পূর্ণ আমরা পড়ছি না, এই দ্বিত্বক পূর্ণ করার কারণে এ হচ্ছে ইলেকট্রনটা ছাড়তে চায় না, এই ইলেকট্রনটা ছাড়তে চায় না এবং এরতে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হয়। সেই তুলনায় আবার বোরন কি করে, খুব দ্রুত ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে। এই কারণে বোরনের হইতেছে আয়নীকরণ শক্তি বেরিলিয়ামের থেকে একটু কম। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এরপর ঠিক একই ঘটনা কার ক্ষেত্রে ঘটে? নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে। নাইট্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, মানে পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে। তো আমরা একটু আগে একটা কথা বলছিলাম না ভাইয়া, সবচেয়ে বেশি স্টেবল থাকতে পারে কোন সময়টায়? সবচেয়ে বেশি স্টেবল থাকে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায়। এখন দেখো নাইট্রোজেনের 2p3 অর্থাৎ এইখানে পুরাটা অরবিটাল পি অরবিটাল, এই যে px py pz, এটা কি কি অবস্থায় আছে? অর্ধপূর্ণ অবস্থায় আছে না? এ মূলত অনেক বেশি স্টেবল অক্সিজেনের তুলনায়। অক্সিজেনও কি চায়? এর মতো স্টেবিলিটি চায়। এই কারণে অক্সিজেন খুব দ্রুত ইলেকট্রনটা ত্যাগ করতে বেশি পছন্দ করে। এই কারণে অক্সিজেনের আয়নীকরণ শক্তিটা আমার একটু কমে গেছে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, এই কোশ্চেনটা আগে খুব একটা আসতো না, এই রিসেন্ট কয়েকদিন যাবত এই কোশ্চেনটা আমরা একটু দেখতে পাইতেছি, সুতরাং এই জিনিসটা একটু দেখে রাখো। এরপর সিমিলার ভাবে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, আচ্ছা এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব হচ্ছে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে। তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আর এখানে আছে আমাদের আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আচ্ছা এখন তৃতীয় পর্যায়ের মৌল কি আছে? তৃতীয় পর্যায়ের মৌল আছে হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের থেকে কোথায় যাবে? ম্যাগনেসিয়াম। আচ্ছা এখন এই যে এই গ্রাফটাও আমাদের সিমিলার না? সিমিলার না? এদের মধ্যেও বোরন আর অ্যালুমিনিয়াম এরা কোন গ্রুপের মৌল? এরা কিন্তু দুইজনেই গ্রুপ 13 এর মৌল। আবার হচ্ছে অক্সিজেন আর সালফার, অক্সিজেন আর সালফার কোন গ্রুপের মৌল? অক্সিজেন আর সালফার দুইজনেই হচ্ছে গ্রুপ 16 এর মৌল। ঠিক আছে, তো এই যে এই ব্যতিক্রমটা দেখা যাইতেছে গ্রুপ 15 আর 16 এর মধ্যে ব্যতিক্রম দেখা যাইতেছে, আর গ্রুপ হচ্ছে কতর মধ্যে ব্যতিক্রম দেখা যাইতেছে? গ্রুপ 2 আর গ্রুপ 13 এর মধ্যে একটু আমরা ব্যতিক্রম দেখতে পাইতেছি পর্যায়ের ক্ষেত্রে, একই পর্যায়ের ক্ষেত্রে। তো এখানেও সেম ভাবে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস P(s)2 আর এখানে এর ইলেকট্রন বিন্যাস কত? 3p1। আবার সিমিলার ভাবে এখানেও ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কত হবে? 3p3 আর সালফারের ইলেকট্রন বিন্যাস 3p4। এই কারণে আমরা কি বলতে পারতেছি যে এদের দুইজনের মধ্যে একটু ব্যতিক্রম দেখা যাইতেছে, এটা ছাড়া আর মোটামুটি সব ঠিকঠাক। আচ্ছা আরেকটা শর্ট জিনিস হচ্ছে একটু মনে রাখবা যে অধাতুর আয়নীকরণ শক্তি। আচ্ছা প্রথমে সর্বপ্রথম মনে রাখবা যে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আচ্ছা নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে বেশি। এর থেকে কম কার? এর থেকে কম হচ্ছে অধাতুর। এর থেকেও কম কার? ধাতুর। মানে ধাতুকে
সামান্য একটু হচ্ছে হিট দিলে বা সামান্য ভাবে একটু হচ্ছে গিয়ে ইলেকট্রনটা নিয়ে টান দিলেই ধাতু হচ্ছে ইলেকট্রন ছাড়া যায়। কিন্তু হচ্ছে এই যে নিষ্ক্রিয় গ্যাস কখনো ইলেকট্রন ছাড়তে চায় না, অধাতু আরেকটু কম ছাড়তে চায়, আর ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ছেড়ে দিতে চায়। ছেড়ে দিতে পারলেই মনে হয় বাঁচে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটু মনে রাখবা। এরপর আসো আমরা পরবর্তী ধর্মে যাই, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ইলেকট্রন আসক্তিতে আমরা কি দেখতে পাই? আমরা এতক্ষণ যেটা পড়লাম আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির টোটালি বিপরীত হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। এতক্ষণ আয়নীকরণ শক্তিতে আমরা কি করলাম? ইলেকট্রনগুলো এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রন নিলাম, এরকম কয় মোল নিলাম? 1 মোল ইলেকট্রন নিলাম। এখন ঘটনাটা পুরোপুরি ডিফারেন্ট। এখনের ঘটনায় কি হবে? আমরা 1 মোল ইলেকট্রন পুশ করব। কোথায়? 1 মোল গ্যাসীয় পরমাণুতে। যেমন ধরো এখানে ধরতে পারো ক্লোরিন। ক্লোরিন গ্যাসিয়াস ক্লোরিন, অবশ্যই ক্লোরিনে আমরা কি করতে হবে? এখানে প্রত্যেকটাতে আমরা 1 মোল ইলেকট্রন দিব। 1 মোল ইলেকট্রন দিলে কি হবে? ক্লোরিন অ্যানায়ন, ঋণাত্মক আয়নে পরিণত হবে। এই যে ঋণাত্মক আয়নে পরিণত হবে। পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, আমরা একটু আগে পড়লাম হচ্ছে এইখানে শক্তি শোষিত হয় বা শক্তির প্রয়োজন হয় এখানে, কিন্তু আমরা আয়নীকরণ শক্তিতে আমাদের শক্তির প্রয়োজন হয় জাস্ট এইখানে, আমাদের শক্তির নির্গত হয়। পুরোপুরি ডিফারেন্ট। এই যে নির্গত শক্তি নির্গত হয়, সেটাকে আমরা কি বলতেছি? ইলেকট্রন আসক্তি বলতেছি। এখানে গ্যাসিয়াস হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির মধ্যে আচ্ছা এখানে আচ্ছা পর্যায়বৃত্তিক ধর্ম দেখানো হয়েছে। আসো আমরা ইলেকট্রন আসক্তিরও একটু পর্যায়বৃত্তিক ধর্মটা দেখি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি কিভাবে পর্যায়বৃত্তিক ধর্ম? আচ্ছা, আচ্ছা এখানে এখানে আমরা কি লিখতে পারি? আকার। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দরকার, আকার। আকার একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হবে? আকার কি বাড়তে থাকবে না কমতে থাকবে? আকার হচ্ছে কমতে থাকবে। একই গ্রুপের উপর থেকে নিচে আকার হচ্ছে বাড়তে থাকবে। তাহলে আকার যদি বৃদ্ধি পায় তাহলে এটার সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্কটা কি? ইলেকট্রন আসক্তির সম্পর্ক হচ্ছে আকার যত ছোট হবে, দেখো এখানে আকার যত ছোট হইতেছে ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সিটা তত বেশি হবে না, প্রোটন গুলো তত কাছাকাছি থাকবে, সর্ববহিস্থ শক্তি স্তরের প্রোটন গুলো সব সময় কাছাকাছি থাকবে। যত কাছাকাছি থাকবে ইলেকট্রন আসক্তির মান তত কি হইতে থাকবে? তত হচ্ছে বৃদ্ধি পেতে থাকবে। সেন্ট্রাল থেকে যত বেশি দূরত্ব তৈরি হবে, সেন্ট্রাল থেকে যত বেশি দূরত্ব তৈরি হবে তত কি হবে? ইলেকট্রন আসক্তির মান কি করতে থাকবে? কমতে থাকবে। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো লাস্ট টপিক, তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, এখন তড়িৎ ঋণাত্মকতা কি? সমযোজী যৌগের মধ্যে ইলেকট্রন, যে শেয়ারকৃত ইলেকট্রনটা আছে, এই শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। এখানেও আবার হচ্ছে গিয়ে যে সবল সে হচ্ছে জয়ী হবে। তো দেখা যাইতেছে নিজের দিকে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা, কে কত দ্রুত নিজের দিকে ইলেকট্রন। আচ্ছা, পিওর সমযোজী যৌগ বলতে আসলে দুনিয়াতে কিছু নাই। এর মধ্যে প্রত্যেকটার মধ্যে আয়নিক কিছু বৈশিষ্ট্য, আয়নিক প্রপার্টিস আমরা দেখতে পাই। তো এখন এই আয়নিক প্রপার্টিস গুলা কিরকম? যে এইখানে সাপোজ হাইড্রোজেন আর ক্লোরিন হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করলো। এখন সমযোজী বন্ধন তৈরি করার পরে কি ঘটলো? সমযোজী বন্ধন যখন গঠন করলো, এখন শেয়ারকৃত ইলেকট্রনটা কোথায় থাকবে? হাইড্রোজেন এই ইলেকট্রনটা শেয়ার করছে, এই ইলেকট্রনটা, ক্লোরিন হচ্ছে এই ইলেকট্রনটা শেয়ার করছে। এখন হিসাবে ধরো তুমি আর তোমার এক ফ্রেন্ড মিলা একটা, ধরো লুকায় হচ্ছে ফোন কিনলা। এখন ফোন কেনার পরে বা হচ্ছে গিয়ে গেমিং কিছু একটা কিনলা, তো এখন শর্ত হচ্ছে একটাই, যে সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে একজনের কাছে হচ্ছে সপ্তাহের অর্ধেক সময় থাকা লাগবে, আরেকজনের কাছে সপ্তাহের অর্ধেক সময় থাকা লাগবে। টাকা কিন্তু দুইজনই সেম দিছে। টাকা দুইজন সেম দেওয়ার পরেও কি হলো? একজন কি করলো? তার নিজস্ব ক্ষমতা বলে ওই ইলেকট্রন, মানে সরি,
ওই ধরো হচ্ছে গিয়া ধরো ল্যাপটপ কিনছো বা হচ্ছে ফোন কিনছো, ওই ফোনটা কি করলো নিজের কাছে রাখতেছে হচ্ছে 4 দিন বা 5 দিন, আর হচ্ছে ফ্রেন্ডকে দিতেছে 1 দিন 2 দিন বা সর্বোচ্চ 3 দিন। তো তাইলে কি হলো, এখন কথা হচ্ছে যেমন NaCl এর কথা চিন্তা কর, এটা কি আয়নিক যৌগ। আয়নিক যৌগতে আমরা কি চিন্তা করি, আয়নিক যৌগতে ইলেকট্রন ডোনেট আর ইলেকট্রন গ্রহণ, একজন ইলেকট্রন দান করে আরেকজন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। এখন ধরো হচ্ছে তুমি হচ্ছে ফকিরকে হচ্ছে গিয়ে ধরো হচ্ছে রাস্তায় কাউকে দেখছো, টাকা 10 টাকা হচ্ছে ভিক্ষা দিলা। এখন ভিক্ষা দিয়ে বললা যে 1 সপ্তাহ আগে তো আমি আপনার টাকা দিছিলাম কিছু, এখন হচ্ছে ওই টাকাটা একটু ফেরত দেওয়া যায় কিনা। তো এখন সোডিয়ামের এখানে কিন্তু এরকম হয় না, এখানে কিন্তু এই ঘটনা হয় না। এখানে কিন্তু ডোনেট করলে ডোনেট করে দিবে, গ্রহণ করলে গ্রহণ করবে। এইটা হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। এখন এইখানে আমার আয়শা বলো যে এইখানে হাইড্রোজেন বা ক্লোরিনের মধ্যে কেউ কি ইলেকট্রন প্রপারলি দিয়ে দিছে, যেমন সোডিয়াম প্রপারলি দিয়ে দিছে, ওর কোনো আশা দেয়া নাই, আশা ভরসা নাই, যে পাওয়ার দরকার নাই। যেমন হচ্ছে ফকিরকে যেমন হইতেছে তুমি টাকা দিলে হইতেছে ওইটা, আর পাওয়ার কি আশা করো, পাওয়ার তো আশা করি না। তো এইখানেও সোডিয়াম যখন ক্লোরিনকে ইলেকট্রনটা দিল, ও কোনো পাওয়ার আশা করে নাই। কিন্তু এইখানে যখন হইতেছে এইখানে শেয়ার করলো না ইলেকট্রন, ধরো বন্ধুকে যখন আমরা টাকা ধার দিই, টাকা ধার দেওয়ার পরে টাকা ধার দিই কেন, আমি যতক্ষণ জানি যে ও টাকাটা ফেরত দিবে ততক্ষণ পর্যন্ত আমি ওটা টাকা ধার দিই, এর আগে কিন্তু আমরা টাকা ধার দিই না। ধরো আমি জানলাম যে ও টাকাটা ফেরত দিবে না, তাহলে কি আমরা ধার দিব টাকা, ধার দিব না। এখন এর হিসাব হচ্ছে সোডিয়াম আর ক্লোরিনের হিসাব হচ্ছে সোডিয়াম দান করে দিল, ক্লোরিন গ্রহণ করলো, ঠিক আছে। আর এইখানে কিন্তু দেখা যাইতেছে শেয়ার করছে, জিনিসটা শেয়ার করছে। তো শেয়ার করলে কি কেউ একপাক্ষিক ভাবে তো সুবিধা পাবে না, দুইজনই সুবিধা পাবে। তো এখন দুইজন যদি সুবিধা পায়, ইলেকট্রনটা থাকার কথা ছিল মাঝামাঝি। এটা আর একটু বড় করে আঁকি আমি, দুইজনের মাঝামাঝি ইলেকট্রনটা এইখানে থাকার কথা ছিল, কিন্তু ইলেকট্রনটা কি এখানে থাকবে, ক্লোরিন করবে কি, ক্লোরিন হইতেছে একটু নিজের দিকে নিয়ে আসবে, ঠিক আছে, একটু নিজের দিকে নিয়ে আসবে, চালাকি করে একটু নিজের দিকে নিয়ে আসবে। এই যে নিজের দিকে নিয়ে আসলো না, এই নিজের দিকে নিয়ে আসার এই ঘটনাটাকে বলতেছি আমরা তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী যৌগের এই যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনের নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা হতেছে তড়িৎ ঋণাত্মকতা বলতেছি, ইলেকট্রনের নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলতেছি। এইটার কারণে এখানে কি হয়, আংশিক প্রান্ত তৈরি হয়, আংশিক। যেমন এইখানে NaCl এ আমরা কি দেখতে পাই যে সোডিয়াম প্লাস তৈরি হইতেছে, ক্লোরিন মাইনাস তৈরি হইতেছে, কিন্তু এখানে কি যে দিল বা যে নিল আংশিক ভাবে ধনাত্মক, এটা আংশিক ভাবে ঋণাত্মক, এখানে কোনো ধনাত্মক প্রান্ত নাই, কোনো ঋণাত্মক প্রান্ত নাই। যেমন আরেকটা কোশ্চেন আসে তোমাদের, পানি একটি পোলার সমযোজী যৌগ, ব্যাখ্যা করো। তো এইখানে কি হয়, পানির ক্ষেত্রেও কি হয়, থাকার কথা ছিল কোথায়, মাঝামাঝি ইলেকট্রন গুলা, কিন্তু পানি কি করে, মানে সরি অক্সিজেন কি করে, অক্সিজেন নিজস্ব ক্ষমতা বলে কি করে, এই ইলেকট্রন গুলাকে নিজের দিকে অধিক আকর্ষণ দ্বারা নিজের দিকে নিয়ে আসে, নিজের দিকে নিয়ে আসে। নিজের দিকে নিয়ে আসলে কি হইতেছে, এখানে নিজের দিকে নিয়ে আসলে এইখানে আংশিক ভাবে ঋণাত্মক প্রান্ত তৈরি হইলো, এখানে আংশিক ভাবে ধনাত্মক প্রান্ত তৈরি হইলো। এই যে ধনাত্মক আর আংশিক ভাবে ঋণাত্মক প্রান্ত তৈরি হইলো, এটারই আমরা বলতেছি তড়িৎ ঋণাত্মকতা। আর এই যে এই প্রান্ত পোল তৈরি হইলো, সেটা হচ্ছে পোলারিটি, ঠিক আছে। এইটা আবার আমরা হচ্ছে এই তড়িৎ ঋণাত্মকতাটা একটু ভালো করে বোঝো, কারণ এই চ্যাপ্টারটা, এই চতুর্থ চ্যাপ্টারটা যখন তোমরা পড়বা, চতুর্থ চ্যাপ্টার আর পঞ্চম চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে পরস্পর ইন্টার কানেক্টেড, ঠিক আছে। যখন কোশ্চেন আসবে তখন পঞ্চম অধ্যায় আর চতুর্থ অধ্যায় মিলায়া কোশ্চেন আসে, ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি যে মিলায়া কোশ্চেনটা আসতেছে। তো এই টপিক গুলা তোমাদের আবার পঞ্চম অধ্যায়ের ক্লাসেও আস্তে ধীরে দেখা হবে। আচ্ছা, এই আশা করা যায় যে এই বৈশিষ্ট্যগুলা, যে আমাদের পর্যায় ভিত্তিক যে বৈশিষ্ট্যগুলা ছিল, এগুলা আশা করি বুঝতে পারছো। এখানে প্রথমে হচ্ছে আমরা পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করছি, এরপর হচ্ছে আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এন্ড লাস্ট তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধতে আরেকটা জিনিস বাদ করছে, এখানে একটা MCQ টপিক আমরা একটু বাদ পড়ছি, স্কিপ করছে। এখন আমাকে বলো
যে সোডিয়ামের আকার বড় না সোডিয়াম আয়নের আকার বড়, ঠিক আছে, সোডিয়ামের আকার বড় না সোডিয়াম আয়নের আকার বড়। তো এরকম যখন কোনো আয়নের কথা মেনশন করা থাকবে অলওয়েজ মনে রাখবা যে মূল পরমাণু সব সময় বড় হয়, মূল পরমাণু, মূল পরমাণু সব সময় বড় হবে, ঠিক আছে, ও মাঝামাঝি থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন ক্যাটায়ন হলো না অ্যানায়ন হলো সেটা আমরা একটু পরে দেখতেছি, ঠিক আছে, আপাতত। তো এখন ক্যাটায়নের থেকে কি হবে, আকার হচ্ছে মূল পরমাণুর বড় হবে। এখন কি হলো, ক্যাটায়নের থেকে আকার বড় হলো, ক্যাটায়ন থেকে আকার বড় হলো। কিন্তু যদি অ্যানায়ন হয়, আচ্ছা ক্যাটায়নে কি হলো, সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে, আচ্ছা ওর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, ওর কি একটা ইলেকট্রন নাই না, আকারটা ছোট হয়ে গেল না। আচ্ছা, এখন যদি এটা সামহাও সোডিয়ামের অ্যানায়ন তৈরি করা যায় বা যে কোনো কিছুর অ্যানায়ন যদি তৈরি করো, তাহলে অ্যানায়নের আকার কি হবে, অ্যানায়নের আকার তার থেকে একটু বড় হবে, কারণ ওর থাকার কথা কয়টা, ওর থাকার কথা সাপোজ 10টা ইলেকট্রন বা 12টা ইলেকট্রন বা 15টা ইলেকট্রন এরকম থাকার কথা, তুমি ইচ্ছা করেই ওকে আরেকটা ইলেকট্রন দেওয়া হয়েছে না, তার মানে আরেকটা ইলেকট্রন নেওয়ার কারণে সবগুলা ইলেকট্রনের সাথে প্রোটনের যে আকর্ষণ বলটা ছিল, ইলেকট্রনগুলোর আকর্ষণ মানে বিকর্ষণ বল বেশি হয়ে গেছে, ইলেকট্রনগুলা আরো দূরে দূরে চলে যেতেছে, কারণ প্রোটন আছে ধরো 10টা, ইলেকট্রন আছে 11টা, কিন্তু প্রোটন আবার ধরো ইলেকট্রন আছে 10টা, এই দুইটা জিনিস একটু চিন্তা করো, প্রোটন আছে 10টা, ইলেকট্রন আছে 10টা, তখন কি হইতেছে, 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে সমানভাবে আকর্ষণ করতে পারতেছে, কিন্তু যেই মুহূর্তে 11টা ইলেকট্রন হয়ে গেল তখন কি হলো, ইলেকট্রন সংখ্যাটা বেশি হয়ে গেল না, আগের মতো কি আকর্ষণ করতে পারবে, আগের মতো তো আকর্ষণ করতে পারবে না, এই কারণে অ্যানায়নের আকারটা একটু বড় হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। অ্যানায়নের আকার বড় হবে মূল পরমাণু থেকে, এবং মূল পরমাণু ক্যাটায়নের থেকে আকারটা বড় হবে। আচ্ছা, এই ছিল। এরপর লাস্ট টপিক আজকের দিনের, যে হিলিয়ামের আকার মানে হিলিয়ামকে কেন গ্রুপ 2 এ রাখা হয় নাই, কেন হিলিয়ামকে কেন গ্রুপ 2 এ রাখা হয় নাই, কারণ হিলিয়াম হচ্ছে গিয়ে মৃৎক্ষার ধাতু না। আচ্ছা, এটা সঠিক উত্তর, কিন্তু এখন আসো ইলেকট্রন বিন্যাসটা দেখি, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখছি, হিলিয়াম কি 1s2, এখন 1s2 থাকার কারণে কি হয়েছে, হিলিয়াম কিন্তু দ্বিত্বক পূর্ণ করছে, আমরা কি দুইটা নিয়ম পড়তাম, একটা হচ্ছে অষ্টক নিয়ম আর একটা হচ্ছে দ্বিত্বক, ঠিক আছে, অষ্টক পূর্ণ করে আর একটা হচ্ছে দ্বিত্বক পূর্ণ করে, দ্বিত্বক যখন পূর্ণ করে তখন ও একটু স্টেবিলিটি পায় না ভাইয়া, এই স্টেবিলিটি পাওয়ার জন্য ও কি করে, ওর আশেপাশের ইলেকট্রন গুলোর থেকে ওর আর ইলেকট্রন নেওয়ার দরকার হয় না, ওর শক্তি স্তর আছেই যা, ওর ইলেকট্রন তা দ্বারা পূর্ণ, যেমন হাইড্রোজেনের একটা টানাপোড়েন থাকে সব সময়, যে হাইড্রোজেন অমুকের এক সময় ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে দেয়, আবার হচ্ছে অমুকের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো গঠন কাঠামো অর্জন করতে চায়, কিন্তু হিলিয়ামের তো আর এটা দরকার নাই, হিলিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ক্যাপাসিটি আছে 2টা, ওর আছেও 2টা ইলেকট্রন, তাহলে ওর আর কি দরকার, এই কারণে হিলিয়ামকে আমরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাসের এখানে স্থান দিছি। আচ্ছা, এরপর পাশাপাশি এই যে দ্বিতীয় গ্রুপের মৌল কারা কারা আছে, ধরো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এই দুইজনের কথাই চিন্তা করি, যে এরা কি করতেছে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ধাতু উৎপন্ন করতেছে না, মানে ক্ষারীয় দ্রবণ তৈরি করতেছে না, কিন্তু এইখানে হিলিয়াম কি পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় দ্রবণ তৈরি করতেছে, ক্ষারীয় দ্রবণ তো তৈরি করতেছে না, হিলিয়াম তো পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় দ্রবণ তৈরি করতেছে না, এই ক্ষারীয় দ্রবণ তৈরি না করার কারণে হিলিয়ামকে আমরা হচ্ছে গিয়ে ক্ষার ধাতু মৃৎ ক্ষার ধাতু বলতে পারি না, বা গ্রুপ 2 এ আমরা হিলিয়ামকে জায়গা দিতে পারি না। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের আলোচনা। আচ্ছা, দেখা হবে পরের পর্বে।